আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো। তোমরা সবাই আমাকে শুনতে পারতেছো কিনা আমাকে একটু কমেন্টে বলো, জানিয়ে দাও। আর আমার ভয়েস ক্লিয়ার কিনা এবং আমার ভিডিও ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু কমেন্টে জানিয়ে দাও যে আমার ভিডিও ক্লিয়ার কিনা আর ভয়েসটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আজকে আমরা ক্রসিং ওভার জিনিসটা পড়াবো এবং ক্রসিং ওভার একেবারে বেসিক থেকে শুরু করবো, যাতে তুমি যারা আগে পড়ো নাই তারাও একটু ধারণা পাও। হ্যাঁ, একেবারে বেসিক থেকে পড়াবো এবং ক্রসিং ওভারটা আজকে শেষ করে দিব। একটু ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আর তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কমেন্টে মেনশন করো। এখন দেখো, ক্রসিং ওভার এই টপিকটা আমি শুরু থেকে পড়াবো। তো ক্রসিং ওভার জিনিসটা তোমরা নামটা শুনছো এবং মোটামুটি জানো কি, বাট বেসিকটা জানো না। তো আমি ক্রসিং ওভার শুরু করবো একেবারে বেসিক থেকে। ঠিক আছে, তো বেসিক থেকে শুরু করার আগে তোমাদেরকে আগে আমি দুইটা জিনিস সম্বন্ধে জানাবো একটু কষ্ট করে। সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কি, একটা হচ্ছে হ্যাপ্লয়েড আরেকটা হচ্ছে ডিপ্লয়েড। এই দুইটা জিনিস একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝলে তুমি ক্রসিং ওভারে অনেক কিছু বুঝতে পারবে। কারণ ক্রসিং ওভার বুঝতে হলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এই দুইটা জিনিস আগে বুঝতে হবে। অনেকে আমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পড়ি, মানে এদের নাম পড়ি, মুখস্থ করি, বাট এটার মিনিংটা কি জানি না। যদিও এটা আমি আগেও বলছিলাম হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জিনিসগুলো কি। দেখো, হ্যাপ্লয়েড জিনিসটাকে যদি তুমি ভাঙো, মানে শব্দ বিশ্লেষণ করো, হ্যাপ্লয়েডটাকে যদি শব্দ বিশ্লেষণ করো, তাহলে এখানে তুমি দুইটা ওয়ার্ড পাবে। একটা হচ্ছে হ্যাপ্লোস আর একটা হচ্ছে অয়েড। হ্যাপ্লোস কথাটার মানে হচ্ছে সিঙ্গেল, হ্যাপ্লোস কথাটার মানে হচ্ছে সিঙ্গেল, আর অয়েড কথাটার মানে হচ্ছে ফর্ম, ইংরেজিতে বলে ফর্ম। তার মানে হ্যাপ্লয়েড শব্দটার কথা হচ্ছে সিঙ্গেল ফর্ম, হ্যাপ্লয়েড কথাটা হচ্ছে সিঙ্গেল ফর্ম, হ্যাপ্লয়েড কথাটা হচ্ছে সিঙ্গেল ফর্ম। কিন্তু সিঙ্গেল ফর্ম বললে তো হবে না, একটু বুঝাই বলতে হবে যে অ্যাকচুয়ালি সিঙ্গেল ফর্মটা কি। সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের কোষে বা বিভিন্ন প্রাণীর কোষে, উদ্ভিদের কোষে ক্রোমোজোম থাকে। এখন ক্রোমোজোম কিন্তু কিভাবে থাকে সেটা একটা প্রশ্ন হতে পারে। দেখা যাচ্ছে ক্রোমোজোম সিঙ্গেল ভাবে থাকতে পারে, সিঙ্গেল করে থাকতে পারে, মানে ক্রোমোজোম সিঙ্গেল থাকতে পছন্দ করে। আবার দেখা যাচ্ছে যে কিছু ক্রোমোজোম আছে, মানে কিছু জীবে আছে ক্রোমোজোম মিঙ্গেল আকারে থাকতে পারে, মানে পেয়ার আকারে থাকতে পছন্দ করে। কেউ আবার পেয়ার না থেকে ট্রিপল, তারপর টেট্রা এভাবে থাকতে পছন্দ করে। তো হ্যাপ্লয়েড জীব যারা তাদের কোষে ক্রোমোজোমগুলা সিঙ্গেল ভাবে থাকে। কিভাবে থাকে? সিঙ্গেল, মানে তারা একাকিত্ব পছন্দ করে। ক্রোমোজোমগুলা কি পছন্দ করে? একাকিত্ব পছন্দ করে, তারা সিঙ্গেল ভাবে থাকে। তাহলে আমি এখানে জাস্ট একটু লিখে দিচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয়, যে যারা হ্যাপ্লয়েড জীব তাদের ক্ষেত্রে কি হয়, যে প্রতি কোষে ক্রোমোজোমগুলো সিঙ্গেল বা অযুগ্মভাবে থাকে, সিঙ্গেল বা অযুগ্মভাবে থাকে। মানে তারা একাকিত্ব পছন্দ করে, মানে সিঙ্গেল ভাবে থাকতে পছন্দ করে। ধরো কোনো একটা সেলে ক্রোমোজোম হচ্ছে 20টা এবং সেটা হচ্ছে হ্যাপ্লয়েড জীব, তাহলে ওই যে 20টা ক্রোমোজোমগুলো আছে, তারা 20টা ক্রোমোজোম কিন্তু সিঙ্গেল ভাবে থাকবে। একটা ক্রোমোজোম এরকম 20টা সিঙ্গেল ভাবে থাকবে। ঠিক আছে, কিভাবে থাকবে? সিঙ্গেল ভাবে থাকবে। ঠিক আছে, তারা হচ্ছে হ্যাপ্লয়েড জীব। আমি কিছু এক্সাম্পল দিই, যেমন ধরো একটা এক্সাম্পল দিলে ভালো হয়। যেমন ধরো অ্যামিবা, তোমরা সবাই অ্যামিবাকে চিনো। অ্যামিবা হচ্ছে হ্যাপ্লয়েড, আর এর কিন্তু কয়টা ক্রোমোজোম থাকে? 25 ক্রোমোজোম। এর প্রতি কোষে কয়টা ক্রোমোজোম? 25 ক্রোমোজোম। কয়টা ক্রোমোজোম? 25 ক্রোমোজোম। এবং এই 25টা ক্রোমোজোম যে দেখতেছ, এগুলো কিভাবে থাকে? সিঙ্গেল থাকে, অযুগ্মভাবে থাকে, সিঙ্গেল ভাবে থাকে। ঠিক আছে, ধরে নাও আমি দেখাচ্ছি, এটা একটা সেল, এটা হচ্ছে একটা অ্যামিবা সেল, ভাই, এটা হচ্ছে কি একটা অ্যামিবা সেল। এখন অ্যামিবা সেলে ভাই 25টা ক্রোমোজোম আছে। এখন 25 ক্রোমোজোম কিভাবে দিব বলো? এইভাবে দেখো, আমি সিঙ্গেল ভাবে দেখো। এই যে এক নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম, এভাবে সিঙ্গেল দিছি। আরেকটা ক্রোমোজোম এভাবে দিছি, এটা হচ্ছে 2 নাম্বার ক্রোমোজোম, সিঙ্গেল দিছি। আরেকটা ক্রোমোজোম এভাবে দিছি, এটা হচ্ছে 3 নাম্বার ক্রোমোজোম, সিঙ্গেল দিছি। এভাবে 25টা ক্রোমোজোম দিতে হবে সিঙ্গেল ভাবে। তার মানে ওদের ক্ষেত্রে যারা হ্যাপ্লয়েড, তাদের ক্ষেত্রে প্রতি কোষে ক্রোমোজোমগুলো সিঙ্গেল ভাবে, মানে অযুগ্মভাবে থাকে। যেমন অ্যামিবার 25টা ক্রোমোজোম থাকে তাদের, এবং তারা হচ্ছে হ্যাপ্লয়েড, মানে তাদের যে সেলের ক্রোমোজোমগুলো তারা সিঙ্গেল ভাবে থাকে। 25টা ক্রোমোজোম, 25টা সিঙ্গেল ভাবে থাকবে, 25 ভাবে সিঙ্গেল ভাবে থাকবে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে, আমাদের যে মানুষের শুক্রাণু, এটাকে আমি এন দিই, হ্যাপ্লয়েডকে এন দিয়ে প্রকাশ করে, হ্যাপ্লয়েডকে এন, ডিপ্লয়েডকে টুয়াইস এন।
মানুষের শুক্রাণু বা ডিম্বাণুর ক্ষেত্রে যদি দেখি এটাও সেম, মানুষের শুক্রাণু বা ডিম্বাণু হ্যাপ্লয়েড। তার মানে বুঝতে পারতেছো মানুষের শুক্রাণু বা ডিম্বাণু হ্যাপ্লয়েড মানে কি, মানুষের শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম যেগুলো থাকে সেগুলো এভাবে সিঙ্গেলভাবে থাকে। তো মানুষের ক্ষেত্রে শুক্রাণু বা ডিম্বাণুতে ক্রোমোজোম কয়টা? 23টা। তাহলে এই শুক্রাণু বা ডিম্বাণুতে কয়টা ক্রোমোজোম? 23টা সিঙ্গেল ক্রোমোজোম, সিঙ্গেল ক্রোমোজোম, 23টা সিঙ্গেল ক্রোমোজোম। বুঝতে পারছো এই জিনিসটা? এই হ্যাপ্লয়েড জিনিসটা এখন বুঝতে পারছো যে এখানে অ্যাকচুয়ালি যারা হ্যাপ্লয়েড বা যে সকল জিনিস হ্যাপ্লয়েড সেগুলোতে ক্রোমোজোমগুলো সিঙ্গেলভাবে থাকে, এভাবে পেয়ার থাকবে না, মানে এরা মিঙ্গেল না, মানে এরা একাকিত্ব পছন্দ করে, বলতে পারে একাকিত্ব পছন্দ করে। এই আমাদের শুক্রাণু ডিম্বাণু কিন্তু মানে 23টা ক্রোমোজোম থাকে আমাদের শুক্রাণু বা ডিম্বাণুতে, এবং এগুলো এভাবে সিঙ্গেলভাবে থাকে, এরা একাকিত্ব পছন্দ করে। আচ্ছা আচ্ছা, এটা ছিল হ্যাপ্লয়েড। তাহলে এবার বলো তাহলে ভাইয়া ডিপ্লয়েড কি? তাহলে ভাইয়া ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড কি? দেখো ডিপ্লয়েড কথাটাকে ভাঙলে তুমি কি পাবা? দুইটা শব্দ পাবা, একটা হচ্ছে ডিপ্লোস আর একটা হচ্ছে অয়েড। এখন ডিপ্লোস কথাটা অর্থ কি সিঙ্গেল হবে না মিঙ্গেল? মিঙ্গেল মানে কি? জোড়া। মিঙ্গেল মানে কি? জোড়া। এখানে এটাকে জোড়া লিখো। ডিপ্লোস কথাটার অর্থ কি? সিঙ্গেল। সিঙ্গেল মানে কি? সরি, ডিপ্লোস মানে কি? জোড়া। তার মানে এখানে বুঝতে পারছো প্রতি কোষে যে ক্রোমোজোমগুলো আছে এরা একাকিত্ব পছন্দ করে না, মানে সিঙ্গেল ভাবে থাকে না, এরা অ্যাকচুয়ালি পেয়ার থাকে। কি থাকে? ক্রোমোজোমগুলা পেয়ার অবস্থায় থাকে। ক্রোমোজোমগুলো কি অবস্থা থাকে? পেয়ার। এরা কি হয়ে যায়? মিঙ্গেল হয়ে যায়, মানে এরা মিঙ্গেল হতে ভালোবাসে আর কি। এরা সঙ্গী পছন্দ করে। কি পছন্দ করে? সঙ্গী পছন্দ করে। সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো পেয়ার অবস্থায় থাকে। ক্রোমোজোমগুলো পেয়ার অবস্থায় থাকে মানে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। এভাবে বলবা ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। ক্রোমোজোম কিভাবে থাকে? জোড়ায় জোড়ায়। জগতে প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় থাকতে চায়, ঠিক আছে? জগনের প্রত্যেকটা প্রাণী জোড়ায় জোড়ায় থাকতে চায়, মিঙ্গেল থাকতে চায়। তো এই ডিপ্লয়েডের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকতে চায়, মানে পেয়ার অবস্থায় থাকতে চায়। এটাই মানে বোঝাচ্ছে ডিপ্লয়েড। এখন ডিপ্লয়েড জীব কারা বা কোথায় ডিপ্লয়েড পাওয়া যায়? যেমন আমরা মানুষ, উন্নত প্রজাতি যারা, তারা হচ্ছে ডিপ্লয়েড। মানে আমরা মানুষ, আমরা হচ্ছে ডিপ্লয়েড। মানে আমাদের প্রতি কোষে যে ক্রোমোজোমগুলো আছে তারা একাকিত্ব পছন্দ করে না, মানুষ একাকিত্ব পছন্দ করে না। তো মানুষের ক্রোমোজোম কি জন্য একাকিত্ব পছন্দ করে? মানুষ একাকিত্ব পছন্দ করে না। তাহলে মানুষের ক্রোমোজোম কি জন্য একাকিত্ব পছন্দ করে? এই জন্য মানুষের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। মানুষের ক্রোমোজোম কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। তাহলে একটা এক্সাম্পল হচ্ছে আমরা যে মানুষরা আছি, আমরা যে এই মানুষ আছি, হ্যাঁ, আমরা যে মানুষ আছি, আমরা মানুষরা কিন্তু ডিপ্লয়েড। আমাদের মানুষের যে এই দেহকোষের কথা বলি, দেহকোষ যেটা আছি আমরা হচ্ছি ডিপ্লয়েড, মানে টুয়াইস এন। মানে আমাদের যে ক্রোমোজোম থাকে এটা হচ্ছে 23 পেয়ার্স ক্রোমোজোম। তোমরা জানো মানুষের প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। একটা জিনিস খেয়াল করো, আমি চাইলে জোড়া কথাটা না বলে 46টা ক্রোমোজোম বলতে পারতাম। দেখো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মানুষের কোষে ক্রোমোজোম কতটা, 46টা বলার চেয়েও 23 জোড়া বলাটা হচ্ছে একদম পারফেক্ট আনসার। কারণ 46টা বললে কিন্তু ক্রোমোজোম সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকতে পারে। এটা নিয়ে যাচ্ছ কেন? কাজ আছে। 46টা ক্রোমোজোম বললেও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকতে পারে। কারণ আমি যদি বললাম 20টা লাঠি দিলাম, এখন তুমি 20টা লাঠি তো সিঙ্গেল সিঙ্গেল ভাবে 20টা লাঠি রাখতে পারো। আবার তুমি চাইলে জোড়া জোড়া করেও সিঙ্গেল লাঠি রাখতে পারো, 10টা, টোটাল 10টা হবে তখন। তো এই জন্য 46টা বলাটা পারফেক্ট না, তোমাকে বলতে হবে 23 জোড়া। কারণ মানুষের কোষে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। দ্যাটস ওয়াই ডিপ্লয়েড কথাটা বলছে, তাহলে বলার দরকার নেই। সো 23 পেয়ার্স ক্রোমোজোম, পেয়ার কথাটা বলতে হবে কারণ ক্রোমোজোম জোড়া জোড়া থাকে। একটা জিনিস দেখা কিভাবে ক্রোমোজোম জোড়া জোড়া থাকে, এই মানুষের একটা কোষ চিন্তা করো, এটা মানুষের একটা কোষ চিন্তা করো। এই মানুষের যে কোষটা দেখতেছো না, হ্যাঁ, এই মানুষের কোষের যদি দেখো এই যে এভাবে ক্রোমোজোম থাকবে, এটা হচ্ছে এক জোড়া ক্রোমোজোম। এটা হচ্ছে আরেক জোড়া ক্রোমোজোম, এটা হচ্ছে আরেক জোড়া ক্রোমোজোম। তাহলে দেখো তো যারা ডিপ্লয়েড বা যে সকল প্রাণীতে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে তাদের ক্ষেত্রে এরকম থাকবে। দেখো জোড়ায় জোড়ায় ক্রোমোজোম আছে, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, এই যে আরেক জোড়া, এটাই মানে হচ্ছে ডিপ্লয়েড। এই যে জোড়া জিনিসগুলো এগুলো তোমার সামনে হোমোলোগাস ক্রোমোজোম জোড়াতে লাগবে, তারপর ক্রসিং ওভার করাতে লাগবে। তো এই জোড়া ডিপ্লয়েড জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তো তোমরা আমাকে বলো এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই জিনিসটা একটু বুঝতে পারছো কিনা? তোমরা একটু আমাকে কমেন্টে বলো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে একটু কমেন্টে বলো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই জিনিসটা বুঝতে পারছো কিনা? তোমরা আমাকে বলো হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড এই জিনিসটা বুঝতে পারছো কিনা?
বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। হ্যাঁ, ওকে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যদি বুঝে থাকো তাহলে আমরা এবার একটু সামনে যাই। না, আমরা এবার একটু সামনে যাই। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তো বুঝে গেছি, ঠিক না? তো এবার আমরা সামনে যাইতে সমস্যা নেই। মনে রাখবা ডিপ্লয়েড মানে কি, জোড়ায় জোড়ায় ক্রোমোজোম, এই জিনিসটা মাথা থেকে হাঁটাবা না। আমরা তো ডিপ্লয়েড, তাই না? ডিপ্লয়েড কি জোড়ায় 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 জগতে আমরা তো মানুষ, আমরা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করি। এটা হচ্ছে ট্রিক, মনে রাখবে। এবার আমরা জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করি। দ্যাটস ওয়াই ক্রোমোজোমও ভাই আমাদের মতো, আমাদের ক্রোমোজোম না তো আমাদের ক্রোমোজোমটা আমাদের মতোই হবে, তাই না? তো ক্রোমোজোম কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে। আচ্ছা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড তোমরা বুঝে গেছো, ভালো কথা। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝে গেছো, ভালো কথা, ঠিক আছে? হ্যাপ্লয়েড ডিপ্লয়েড করতে বুঝে গেছো। অ্যান্ড ক্রসিং ওভার জিনিসটা অ্যাকচুয়ালি মিউসিসে তো হয়, তাই না? ক্রসিং ওভার জিনিসটা অ্যাকচুয়ালি কোথায় হয়? মিউসিসের প্যাকাইটির উপপর্যায়ে হয়। তোমরা মিউসিস পড়ছো, মিউসিসের প্রোফেস 1-এর প্যাকাইটির উপপর্যায়ে আছে, ওখানে হয়। ওটা আসতেছি সামনে। এখন দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মিউসিস অ্যাকচুয়ালি কোথায় হয়? ডিপ্লয়েড জীবে। তাহলে আনসার হবে জনন মাতৃকোষ। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে ডিপ্লয়েড জীবে মিউসিস কোথায় হয়, তাহলে আনসার হবে জনন মাতৃকোষ। যেহেতু আমি ডিপ্লয়েড কথাটা ইউজ করছি, তাহলে এখানে টোয়াইস এন দিতে হবে। বিকজ জোর যেখানে থাকবে সেখানে টু কথাটা আসবে। জোর যেখানে থাকবে সেখানে টু কথাটা আসবে। আমাদের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় না, তাই এখানে টু আসে, এন এর মান যে কোনো কিছু। ওকে, সো জনন মাতৃকোষ টোয়াইস এন। এটা কাদের ক্ষেত্রে বলো তো? এটা আবার হ্যাপ্লয়েড জীব না, এটা হচ্ছে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে। মানে যাদের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, যাদের ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, দেখো জনন মাতৃকোষ টোয়াইস এন মানে জনন মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম আছে সবগুলো জোড়ায় জোড়ায় থাকবে। কিভাবে থাকবে? জোড়ায় জোড়ায়। আচ্ছা, এই জনন মাতৃকোষটা কার? ধরো এটা বাবার, তোমার বাবা, ধরো তোমার বাবা, আমার বাবা, সবার বাবা। তাহলে তোমার বাবা, আমার বাবা, সবার বাবা। ধরো এটা তোমার বাবার জনন মাতৃকোষ, ঠিক আছে? কারণ বাবার জনন মাতৃকোষ কেন বলতেছি? কারণ বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু মিলেই তো তুমি হবা। তো এই জন্য তোমার বাবাকে আনছি আর তোমার মাকে আনছি, ঠিক আছে? প্রথমে বাবাকে আনি। এইখানে কিন্তু কি হয় বলতো? এইখানে কিন্তু মিউসিস হয়। এইখানে কি হয়? মিউসিস হয়। কি হয়? মিউসিসে। তোমরা জানো, তোমাদেরকে যদি বলে ডিপ্লয়েড জীবে মিউসিস কোথায়, আনসার জনন মাতৃকোষটা, কিচ্ছু হবে না, জনন মাতৃকোষ। আর হ্যাপ্লয়েড জীব বললে জাইগোট বলবা, এটা লিখে রাখো, একটু লিখে রাখতে পারো, কারণ এগুলো এমসিকিউতে আসে। যদিও আলোচ্য বিষয় এটা না, তাও একটু বলে দিচ্ছি। হ্যাপ্লয়েড জীবে মিউসিস কোথায় হয়? জাইগোটে। আলোচ্য বিষয় যেহেতু এটা না, তবুও বলতেছি, কারণ এটাও কিন্তু পরীক্ষায় আসে, অনেকে পারে না, অনেকে এটা দেখাই দিবে হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে তো মিউসিস হবে, তাই না? তো মিউসিস দুই ধরনের, একটা হচ্ছে মিউসিস 1, ধাপ নাম্বার 1 মিউসিস 1। তাহলে এখানে মিউসিস 1 হবে। তোমরা বলো তো, এখানে যখন মিউসিস 1 হয় তখন জনন মাতৃকোষ থেকে কয়টা সেল তৈরি হয়? 2টা অপত্য সেল তৈরি হয়। এখানে একটা অপত্য সেল তৈরি হবে, এখানে একটা অপত্য সেল তৈরি হবে, তাই তো? এবং তোমরা জানো মিউসিস 1-এ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। খেয়াল করো, আমি এখানে একটু জাস্ট বলতেছি, ক্রোমোজোম তো জোড়ায় জোড়ায় আছে, তাই না? এই দেখো, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, ঠিক আছে? তো এটাই হচ্ছে ধরো আমাদের জনন মাতৃকোষ, ঠিক আছে? এবার এখানে ক্রোমোজোম কিভাবে আছে? জোড়ায় জোড়ায়। ওই যে বললাম ডিপ্লয়েড মানে কি, জোড়া। তো যখন এখানে মিউসিস 1 হবে, তখন আমরা জানি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? অর্ধেক। তাহলে এদিক দিয়ে তুমি যদি অর্ধেক করো, এই একটা ক্রোমোজোম এদিকে চলে আসবে, এই আরেকটা ক্রোমোজোম এদিকে চলে আসবে। তাহলে জোড়াটা ভেঙে গেছে না? জোড়া ভেঙে গিয়ে একটা এই কোষে চলে আসছে, আর একটা এই কোষে চলে আসছে। এগুলোকে তখন আমরা বলি শুক্রাণু। বাবা যেহেতু নিয়ে এসি, তাহলে বাবার ক্ষেত্রে তো শুক্রাণুই হবে, নাকি ডিম্বাণু দিবা? বলেও ডিম্বাণু দিও না, বাবা তো হবে, ডিম্বাণু হবে না, মায়ের হবে ডিম্বাণু। সো এটা বাবা যেহেতু নিছি, তাই এখানে যে 2টা সেল তৈরি হয়েছে এগুলো হবে শুক্রাণু। এগুলো হবে কি বলো তো? শুক্রাণু। এবার তুমি আমাকে বলো, শুক্রাণু কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই হ্যাপ্লয়েড। এটাও এন। কেন এন এবার বুঝছো? কারণ এখানে যে জোড়া ক্রোমোজোমগুলো ছিল, জোড়া ভেঙে গিয়ে একটা ক্রোমোজোম এখানে চলে আসছে, একটা ক্রোমোজোম এখানে চলে আসছে। তার মানে এখানে যে ক্রোমোজোমগুলো আছে এগুলো সিঙ্গেল ভাবে আছে। ক্রোমোজোম কি আছে? সিঙ্গেল ভাবে আছে। তো হ্যাপ্লয়েড মানে কি? ক্রোমোজোম সিঙ্গেল ভাবে থাকে। এটা এখন ক্রোমোজোম সিঙ্গেল। আর ডিপ্লয়েড মানে কি? ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। আচ্ছা, তো ভাইয়া মিউসিস 2 তো হয়, মিউসিস 2। এখানে এবার মিউসিস 2 হবে। এখানে মিউসিস 2 হওয়া মানে এখানে মিউসিস 2 হবে। লিখো, এখানে কি হবে?
মিওসিস 2 কে আবার আমরা মাইটোসিস বলি, তাই আমি মাইটোসিস লিখে দিচ্ছি। মিওসিস 2 কে আবার মাইটোসিস বলি। তো মিওসিস 2 বা মাইটোসিস হলে এখান থেকে আমরা আরো 2টা শুক্রাণু পাবো, আরো 2টা কি পাবো? শুক্রাণু পাবো। এখানে যদি ক্রোমোজোম একটা থাকে, এখানেও ক্রোমোজোম একটা থাকবে। একটু লিখে দিই, আচ্ছা এখানে আমি দেখাই দিই। এই যে দেখো, এখানে শুক্রাণু ক্রোমোজোম একটা না, এখানে একটা না, এই একটা না, এই একটা না। এখানে যদি একটা হয়, এখানেও একটা হবে, এখানেও একটা হবে। এখন জিজ্ঞেস এখানেও সেম মিওসিস 2 করাও, এখানেও মিওসিস 2 করাও বা মাইটোসিস করাও। যেহেতু মাইটোসিস মানে বুঝতেছ, ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকবে। এখানে একটা হলে এখানেও একটা হবে। তাহলে এটাও শুক্রাণু, এটাও শুক্রাণু, শুক্রাণু, এটাও শুক্রাণু। এখানেও একটা ক্রোমোজোম, এখানেও একটা ক্রোমোজোম। দেখো শুক্রাণুতে ক্রোমোজোম কয়টা? একটা, সিঙ্গেল ভাবে থাকে। তো একটা ক্রোমোজোমটা একটাই থাকবে, কারণ মাইটোসিস তো অর্ধেক করাইতে পারবে না। মাইটোসিস মানে হচ্ছে ক্রোমোজোম যতটা থাকবে এখানেও ততটা থাকবে। আলটিমেটলি তুমি 4টা শুক্রাণু পাচ্ছ মিওসিসের পর। এটা বাবার ক্ষেত্রে পাইছো। এবং দেখো প্রতিটা শুক্রাণুতে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ক্রোমোজোম আছে, আমি কিন্তু জোড়া করে নেই। তার মানে এখন বুঝছো হ্যাপ্লয়েডে কিন্তু সিঙ্গেল ইলেকট্রন থাকে, সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন থাকে, মানে সিঙ্গেল ভাবে থাকে, জোড়া ভাবে থাকে না। ইভেন কি শুক্রাণুগুলো সবগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড বিদায় আমি সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন রাখছি, ইলেকট্রন বলতেছি। ক্রোমোজোমগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে। ক্রোমোজোমগুলো কি থাকে? সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে। ইলেকট্রনের সাথে মিল আছে। ওই আমরা হুন্ডের নীতি বলছিলাম, হুন্ডের নীতিতেও কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে যে ইলেকট্রনকে আগে একটু অযুগ্ম রাখতে হবে, তারপরে সে পেয়ার করাইতে হবে। তো ব্যাপারটা এরকম মিলে গেছে আর কি। আচ্ছা, এটা ছিল বাবা। তাহলে তুমি বাবাতে শুক্রাণু তৈরি করে গেছো। দেখো বাবার জন্ম মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড, মানে জোড়া জোড়া ক্রোমোজোম ছিল। কিন্তু যে শুক্রাণুগুলো পাইছো সবগুলোই কিন্তু বাবার, সবগুলো কিন্তু বাবা থেকে পাচ্ছ। এবং সব শুক্রাণুগুলো দেখো সিঙ্গেল সিঙ্গেল ভাবে থাকে। এখন বাবারটা তো রাখছো, এবার এটা মা করে দাও, মায়ের জনন মাতৃকোষ করে দাও। তাহলে মায়ের জনন মাতৃকোষে যদি মিওসিস 1 করাও, তাহলে এখানে কি আর শুক্রাণু তৈরি হবে না? ডিম্বাণু সেম, ডিম্বাণুও কিন্তু N, এখানেও কি হবে? ডিম্বাণু হবে। সবগুলোতে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন। আবার ডিম্বাণুতে মিওসিস 2 মাইটোসিস হলে এখানেও কি হবে? ডিম্বাণু তৈরি হবে। এখানেও কি তৈরি হবে? দেখো এখানে বেসিক আছে, বেসিক দেখাবো আগে, জাস্ট এটা একটু বলে দিই। ডিম্বাণু বেসিক আছে, বুঝছো? এখানে বেসিক আছে। এটাও ডিম্বাণু হবে, এটাও কি হবে? ডিম্বাণু হবে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছু বোঝা যায় না। ধৈর্য যারা ধরতে পারে না তারা লাইফে সাকসেসফুল হতে পারবে না, তারা পড়ালেখার মাধ্যমে ভালো একটা জায়গায় যেতে পারবে না। তাই এই জন্য বলা হয় ধৈর্যের ফল মিঠা হয়, ধৈর্য ধরতে হবে, বুঝছো? তুমি অল্পতে অধৈর্য হয়ে পড়লে তুমি কোনো কিছু করতে পারবে না। তাহলে এখানে 4টা ডিম্বাণু তৈরি হয়েছে। আমরা জানি 4টা ডিম্বাণু তো থাকে না, এই 3টা ডিম্বাণু নষ্ট হয়ে যায়, এই 3টা ডিম্বাণু নষ্ট হয়ে যায়, আর এটা সার্ভাইভ করে। এই ডিম্বাণুটা সার্ভাইভ করে। 4টাই তৈরি হয়, বাট 3টা ডিম্বাণু আমরা নষ্ট হয়ে যায় জানি, আর একটা ডিম্বাণু সার্ভাইভ করে। শুক্রাণু নষ্ট হয় না, শুক্রাণু তো লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু তৈরি হবে, কিন্তু ডিম্বাণু তৈরি হবে অনেক, 4টাই অনেকগুলো তৈরি হবে, বাট একটা সার্ভাইভ করবে, এই ডিম্বাণুটা সার্ভাইভ করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা বাবা থেকে কি পাইছি? শুক্রাণু পাইছি। মা থেকে কি পাইছি? ডিম্বাণু পাইছি। তুমি কখন হবা? যদি বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলে, তখনই তুমি হবা। চলো এবার একটু তোমাকে করাই, এবার একটু তোমাকে তৈরি করি, আমরা দেখি তুমি কিরকম। দেখো এখন আমরা কি করবো বলো তো? বাবার যে শুক্রাণুটা পাইছি আমরা, মনে একবার শুক্রাণু কার থেকে আসে? বাবা। এটা হচ্ছে N, মানে ক্রোমোজোম সিঙ্গেল ভাবে থাকে। মায়ের যে শুক্রাণু ডিম্বাণু, মায়ের ডিম্বাণু হচ্ছে তোমার কি? N, অবশ্যই N। N মানে হচ্ছে সিঙ্গেল ভাবে থাকে। এই দুইটা যখন মিলে যায়, নিষেক হয়, তখন তৈরি হয় জাইগট, আর হুইচ ইজ N প্লাস N ইকুয়াল টু টুয়াইস N। জাইগট হবে টুয়াইস N। এবার বলো টুয়াইস N মানে কি? টুয়াইস N মানে হচ্ছে জোড়া ক্রোমোজোম। এখানে ছিল সিঙ্গেল ক্রোমোজোম, এখানে ছিল সিঙ্গেল ক্রোমোজোম, হয়ে গেছে জোড়া ক্রোমোজোম। আর এটা হচ্ছে তুমি, এই জাইগটটা হচ্ছে তুমি, এই জাইগটটা হচ্ছে তুমি। তুমি বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলে তুমি হইছো জাইগট। তুমি জাইগট থেকে আস্তে আস্তে ভ্রূণ হয়ে পূর্ণাঙ্গ মানুষ হবা। তো তুমি কি? টুয়াইস N। তুমি ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে তোমার ক্রোমোজোম কি আছে? জোড়ায় জোড়ায় আছে। তোমার ক্রোমোজোম কি আছে? জোড়ায় জোড়ায় আছে। তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি না যে জাইগট টুয়াইস N মানে কি? জাইগট টুয়াইস N মানে কি? জাইগট টুয়াইস N মানে কি? সেটা হচ্ছে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে, জোড়ায় জোড়ায় ক্রোমোজোম
থাকে যায়। টুয়াইস এন মানে কি জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। এবার বলো জোড়াগুলো সৃষ্টি হয়েছে কিভাবে? জোড়াগুলো সৃষ্টি হয়েছে কিভাবে? একটা আসছে বাবার শুক্রাণু থেকে, আর একটা আসছে মায়ের শুক্রাণু থেকে। তার মানে প্রতি জোড়া সৃষ্টি হয় পিতার থেকে একটি ক্রোমোজোম এবং মাতা থেকে একটি ক্রোমোজোম আসার মাধ্যমে, মাতা থেকে একটি ক্রোমোজোম আসার মাধ্যমে। এই জিনিসটা আরো ভালোভাবে বুঝাবো ফিগার দিয়ে, সমস্যা নাই। এই জিনিসটা ফিগার দিয়ে আরেকটু ভালোভাবে বুঝাবো। তাহলে আমাকে বলো জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে, তাহলে প্রতি জোড়া সৃষ্টি হয়েছে কিভাবে? দেখো একটা শুক্রাণু থেকে আসছে, বাবা থেকে। দেখো প্রতি জোড়া সৃষ্টি হয় পিতার থেকে একটি ক্রোমোজোম, আর একটা হচ্ছে ডিম্বাণু, ডিম্বাণু থেকে মানে মাতা থেকে একটি ক্রোমোজোম আসার মাধ্যমে। এভাবে পিতা থেকে একটা, মাতা থেকে একটা আসা ক্রোমোজোম আসার মাধ্যমে ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। এভাবে তুমি হয়ে যাও ডিপ্লয়েড জীব, মানে জোড়া জোড়া ক্রোমোজোম। প্রতিটা জোড়ার একটা আসে বাবা থেকে মানে শুক্রাণু থেকে, আর একটা আসে মা থেকে মানে কার থেকে? ডিম্বাণু থেকে। এতটুকু ক্লিয়ার? যদিও এতটুকু ক্লিয়ার না হয় এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি একটা ফিগারের মাধ্যমে। দেখো একটা ফিগারের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটা ফিগারের মাধ্যমে ক্লিয়ার করতে। এতটুকু জাস্ট লিখো, এতটুকু জাস্ট লিখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? এতটুকু জাস্ট লিখো, আমি ক্লিয়ার করছি। ভাই স্ক্রিনশট নিয়ে ফেলো, এত লিখার টাইম নেই, স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা হচ্ছে আমাদের বাবার শুক্রাণু, এটা হচ্ছে আমাদের মায়ের ডিম্বাণু। লিখে দিব, দেখো এটা হচ্ছে মায়ের ডিম্বাণু, ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে বাবার শুক্রাণু, শুক্রাণু ও হ্যাপ্লয়েড। আচ্ছা হ্যাপ্লয়েড মানে কি বলছি ভাই বলো তো? ক্রোমোজোম সিঙ্গেল ভাবে থাকে। তাহলে বলো তো আমাদের এটা মায়ের, এটা কি লিখি? এটা বাবা লিখে নি, হ্যাঁ বুঝবা তো না? বাবারই ডিম্বাণু মানে মা। এখন বলো তো আমাদের হ্যাপ্লয়েড মানে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। এই হ্যাপ্লয়েড মানে কয়টা ক্রোমোজোম? 23টা ক্রোমোজোম। তো এখানে 23টা ক্রোমোজোম কিভাবে থাকবে? যেহেতু হ্যাপ্লয়েড তাহলে সিঙ্গেল ভাবে থাকবে। কিভাবে থাকবে? সিঙ্গেল ভাবে থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে মায়ের একটা সিঙ্গেল ক্রোমোজোম, এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে বাবার একটা সিঙ্গেল ক্রোমোজোম, এটাও 1 নাম্বার। এটা হচ্ছে মায়ের আরেকটা ক্রোমোজোম 2 নাম্বার, সিঙ্গেল ভাবে দিছি। দেখো আমি একসাথে লিখি নাই, কাছাকাছি দিই নাই, মানে পেয়ার করে নেই। হ্যাপ্লয়েড বাই পেয়ার কেন করাবো? এটা হচ্ছে বাবার 2 নাম্বার ক্রোমোজোম। এভাবে এভাবে সিঙ্গেল সিঙ্গেল ভাবে কয়টা থাকে? 23টা থাকে। আমার এতগুলো লেখার দরকার আছে? দরকার নেই তো, আমি জাস্ট দুইটাই দিই। এখানে মায়ের বাবার শুক্রাণু 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার ক্রোমোজোম, এটা সিঙ্গেল ভাবে দিছি। এটা মায়ের শুক্রাণু 1 নাম্বার ডিম্বাণু 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার ক্রোমোজোম। এখন তুমি হবে না, মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলে তুমি জাইগোট হবে না, তুমি জাইগোট হবে না। টুয়াইস এন মানে তুমি, এটা তুমি না, তুমি হবে না। এখন তুমি কিভাবে হবা? বাবার শুক্রাণু আর ডিম্বাণু মিলেই তো হবা। আর তুমি টুয়াইস এন কেন? তোমার ক্রোমোজোম জোড়ায় জোড়ায়, তোমার ক্রোমোজোম কি আছে? জোড়ায় জোড়ায় আছে। কি কি আছে? টুয়াইস এন মানে কি? জোড়ায় জোড়ায় আছে। এখন জোড়াটা কিভাবে আসবে দেখো, দেখো জোড়াটা কিভাবে আসবে। বাবার এই শুক্রাণুটা 1 নাম্বার শুক্রাণুটা ক্রোমোজোমটা, শুক্রাণু ক্রোমোজোমটা মায়ের 1 নাম্বার ডিম্বাণু ক্রোমোজোমের সাথে পেয়ার করবে। নাম্বার মিল থাকতে হবে, মানে কখনো 1 নাম্বারের সাথে 2 নাম্বার হবে না। বাবার শুক্রাণু 1 নাম্বার ক্রোমোজোমের সাথে মায়ের ডিম্বাণু 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার করবে। দ্যাট মিন্স ক্রোমোজোম নাম্বার সেম থাকতে হবে। তার মানে দেখো বাবার শুক্রাণুর 1 নাম্বারটা নিলাম ক্রোমোজোম, হ্যাঁ। আচ্ছা আমি মায়েরটাকে লাল করি আঁকি, হ্যাঁ তাহলে ভালো হয়। মায়েরটাকে লাল করে দিলে তোমরা বুঝতে সুবিধা হবে। মায়েরটা লাল করে দিই, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো বাবার শুক্রাণুর 1 নাম্বার ক্রোমোজোম নিলাম, মায়ের ডিম্বাণুর 1 নাম্বার ক্রোমোজোম নিলাম, লাল করে দিছি, এই জন্য মায়েরটা লাল দিচ্ছি। দেখো এটাও 1 নাম্বার, কিন্তু এটাও কিন্তু 1 নাম্বার। তাহলে পেয়ারটা কিভাবে হয় বলো তো? বাবার শুক্রাণু 1 নাম্বার ক্রোমোজোমের সাথে মায়ের ডিম্বাণু 1 নাম্বার ক্রোমোজোমের সাথে পেয়ার করে। আবার দেখো, এবার দেখো 2 নাম্বার, বাবার 2 নাম্বারটা, বাবার 2 নাম্বারটা মায়ের 2 নাম্বারের সাথে এসে যুক্ত হয়। দেখছ?
তার মানে পেয়ার করার জন্য বাবার শুক্রাণু থেকে একটা ক্রোমোজোম আসবে, মায়ের ডিম্বাণু থেকে একটা ক্রোমোজোম আসবে, এবং ক্রোমোজোম নাম্বারও সেম থাকতে হবে। মানে এটা যদি বাবার শুক্রাণু 1 নম্বর হয়, তাহলে এটা মায়ের ডিম্বাণু 1 নম্বর ক্রোমোজোম হতে হবে। এটা যদি বাবার শুক্রাণু 2 নম্বর ক্রোমোজোম হয়, তাহলে মায়ের ডিম্বাণু 2 নম্বর ক্রোমোজোম এসে এভাবে পেয়ার করবে। তার মানে আমরা যে ডিপ্লয়েড বাসীরা আছি, আমরা যে জোড়া জোড়া ক্রোমোজোম বলি, ওই যে জোড়াগুলো কিভাবে সৃষ্টি হয়, একটা আসে মা থেকে, একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে, একটা আসে পিতা থেকে, একটা আসে মাতা থেকে। এই পিতা থেকে আসে ক্রোমোজোম একটা, মাতা থেকে আরেকটা ক্রোমোজোম এসে এভাবে জোড়া জোড়া ক্রোমোজোম তৈরি করে। এই জন্য তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে তোমার কোষে ক্রোমোজোম কয়টা, এই জন্য তুমি 46টা না বলে বলবা 23 জোড়া, কারণ তোমার ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। এবং প্রতিটা জোড়া সৃষ্টি হয় বাবার শুক্রাণু থেকে আসা ক্রোমোজোম, মায়ের ডিম্বাণু থেকে আসা সেম ক্রোমোজোম নাম্বার থেকে এইভাবে জোড়া সৃষ্টি হয়। তাহলে আমি বলতেই পারি জোড়া সৃষ্টি হয় কিভাবে, পিতার ক্রোমোজোম এবং মাতার ক্রোমোজোম এসে জোড়া সৃষ্টি করে, এবং ক্রোমোজোম নাম্বারও ঠিক থাকে। এই বেসিকটা ক্লিয়ার করতে পারছো কিনা, এই বেসিকটা ক্লিয়ার করতে পারছো কিনা আমাকে বলো, এই বেসিকটা ক্লিয়ার করতে পারছো কিনা আমাকে বলো, এই বেসিকটা ক্লিয়ার করতে পারছো কিনা আমাকে কমেন্টে বলো। এই বেসিকটা ক্লিয়ার করতে পারছো কিনা বলো। ক্লিয়ার ভাইয়া, বুঝছি। জি ভাইয়া ক্লিয়ার, হ্যাঁ পেরেছি। ওকে, তাহলে গট ইট, তোমরা পারতেছো, বুঝতেছো, বোঝাটা তো মেইন, বেসিক বোঝাটা হচ্ছে মেইন। আচ্ছা, এখন দেখো একটা জিনিস বলি তোমাদেরকে, যে জিনোম এই কথাটা কখনো শুনছো? জিনোম কথাটা, আরেকটা হচ্ছে প্রোটিওম, এই দুইটা কথা। আগে একটু প্রোটিওম কথাটা বলি, তাহলে জিনোম কথাটা বুঝতে সুবিধা। প্রোটিওম কথাটাকে যদি তুমি ভাঙো, তাহলে দুইটা শব্দ পাবে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ওম। মনে রাখবা, ওম শব্দটা যেখানে পাবে এটা বোঝায় সমষ্টি, আর প্রোটিন মানে তো প্রোটিন। তাহলে প্রোটিওম মানে কি, তোমার কোষে যতগুলো প্রোটিন আছে তাদের সমষ্টিকে বলা হয় প্রোটিওম। তাহলে প্রোটিওমকে ভাঙলে দুইটা শব্দ বলা, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ওম। ওম কথাটা যেখানেই পাবা মনে রাখবে এটা হচ্ছে সমষ্টি, আর প্রোটিন মানে তো প্রোটিন। তার মানে তোমার প্রতি কোষে যতগুলা প্রোটিন আছে সবগুলা সমষ্টিকেই বলা হয় প্রোটিওম। তাহলে নিশ্চয় এখন জিনোম কি বুঝতেই পারতেছো, জিনোম কি বুঝতে পারতেছো? সেটা হচ্ছে তোমার প্রতি কোষে যতগুলো ক্রোমোজোম আছে, এটা লিখো যে তোমার এক সেট ক্রোমোজোমকে, এক সেট ক্রোমোজোমের সমষ্টি, বা ক্রোমোজোম না বলে এটাকে জিনও বলতে পারো, বা জিনের সমষ্টি। কারণ জিনোম কথাটাকে যদি ভাঙো তাহলে তুমি পাবা জিন প্লাস ওম। ওম মানে বলতাম না একটু সমষ্টি, তাহলে জিনোম মানে হচ্ছে কি জিনের সমষ্টি। এখন অ্যাকচুয়ালি জিনের সমষ্টি না বলে এটাকে ক্রোমোজোমের সমষ্টি বলাটাই শ্রেয়, ঠিক আছে? কারণ জিনোমটা যদি একটু বুঝতে চাও তোমাকে এক সেট ক্রোমোজোম জিনিসটা বুঝতে হবে। এক সেট ক্রোমোজোমের সমষ্টি, ক্রোমোজোমই তো জিন থাকে, তো এই জন্য জিনের সমষ্টিও বলা যায়। বাট এটা ততটা বেশি ক্ল্যারিফাই করে না, কারণ বেসিকটা ক্ল্যারিফাই করে না। কারণ জিনোম বলতে আমরা বুঝি এক সেট ক্রোমোজোম। এখন বলতে পারো যে ভাইয়া এক সেট ক্রোমোজোম মানে কি? যেমন আমাদের ক্ষেত্রে বলেন, আমাদের প্রতি কোষে এক সেট ক্রোমোজোম মানে কি? এক সেট ক্রোমোজোম মানে হচ্ছে এন। লিখো এন ইকুয়াল টু এক সেট ক্রোমোজোম, এন ইকুয়াল টু এক সেট ক্রোমোজোম ইকুয়াল টু 23টা ক্রোমোজোম, ইকুয়াল টু 23টা ক্রোমোজোম। আমাদের ক্ষেত্রে বলতেছি ভাই, অন্যান্য প্রাণী না, অন্যান্য প্রাণী তো ক্রোমোজোম নাম্বার ভ্যারি করে, তাই না? এটা লিখো এক সেট ক্রোমোজোম আর কি দেখা যাচ্ছে, এক সেট ক্রোমোজোম মানে হচ্ছে এন, এন মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম ইকুয়াল টু 23টা ক্রোমোজোম।
তার মানে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের শুক্রাণু, শুক্রাণু হচ্ছে এন। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে একটা জিনোম, মানে এক সেট ক্রোমোজোম। কারণ এই যে দেখো এন, এন মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম, আর এক সেট ক্রোমোজোম মানে হচ্ছে 23টা ক্রোমোজোম, আর 23টা ক্রোমোজোম মানে এই এন মানে হচ্ছে একটা জিনোম। এই এন মানে হচ্ছে একটা জিনোম, মানে জিনোম মানে হচ্ছে তোমার এক সেট ক্রোমোজোমের সমষ্টিকে বলা হয় জিনোম। আর এক সেট ক্রোমোজোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড এন, ওকে। আর ইকুয়াল টু এটা হচ্ছে 23টা ক্রোমোজোম আমাদের ক্ষেত্রে। যেমন দেখো শুক্রাণু, এটা হ্যাপ্লয়েড, মানে এখানে এক সেট ক্রোমোজোম মানে 23টা ক্রোমোজোম আছে। ডিম্বাণু, এটা হ্যাপ্লয়েড, এখানে এক সেট ক্রোমোজোম মানে 23টা ক্রোমোজোম আছে। তাহলে এটাকেও আমি বলতে পারবো জিনোম। এটারও ক্রোমোজোমের সমষ্টিকে বলতে পারবো জিনোম 1। এটাও একটা জিনোম, জিনোম 1 মানে হচ্ছে একটা জিনোম। আচ্ছা জিনোম 1 লিখে লিখো, জিনোম একটা লিখো, জিনোম একটা, এখানেও লিখো জিনোম একটা। এখন এটা আর এটা মিলে হয়ে গেছে এরকম না জোড়া জোড়া ক্রোমোজোম। এখন তুমি আমাকে বলো, এখানে তো এটা টোয়াইস এন, তাহলে এন মানে যদি একটা জিনোম হয়, তাহলে টোয়াইস এন মানে কি? দুইটা জিনোম। এন মানে যদি একটা জিনোম হয়, তাহলে টোয়াইস এন মানে কি? দুইটা জিনোম। তাহলে জাইগোটের ক্ষেত্রে বা আমাদের দেহকোষের ক্ষেত্রে আমি এখানে টার্ম ইউজ করতে পারি দুইটা জিনোম। তাহলে আমি বলতে চাচ্ছি যে জিনোম মানে হচ্ছে যে তোমার এক সেট ক্রোমোজোমের সমষ্টি, ঠিক আছে? এক সেট ক্রোমোজোমের সমষ্টি, এটা হচ্ছে একটা জিনোম। তো 2 সেট ক্রোমোজোম থাকলে 2টা জিনোম, 3 সেট ক্রোমোজোম থাকলে 3টা জিনোম। কিছু কিছু জীব আছে যারা হচ্ছে পলিপ্লয়েড। পলিপ্লয়েড মানে হচ্ছে তাদের ক্রোমোজোম জোড়া জোড়া না থেকে 3টা করে থাকে, 4টা করে থাকে, এভাবে থাকে। তো তাদের ক্ষেত্রে 3টা থাকলে 3 সেট জিনোম হবে। 3n হলে 3 সেট জিনোম, 4n হলে 4 সেট জিনোম। কিছু কিছু প্রাণী আছে পলিপ্লয়েড, বেশিরভাগ কিন্তু হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। তো এটা হচ্ছে টোয়াইস এন মানে কি? এন মানে হচ্ছে একটা জিনোম, আর টোয়াইস এন মানে হচ্ছে দুইটা জিনোম। জাস্ট এটা জাস্ট একটু মনে রাখো, জিনোম কি আর এখানে অ্যাকচুয়ালি একটা জিনোম দুইটা জিনোম এগুলো মানে কি, এটা আর কিছু লাগবে না। আচ্ছা, যে তোমাদেরকে এই বেসিক জিনিসটা দিতে পারছি, এবার তোমরা আমাকে বলো, আমাদের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। এখানে ফোকাস করো, কারণ মেইন তো এটা, জোড়ায় জোড়া ক্রোমোজোম। এখানে একটু ফোকাস করো, এইখানে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। এই জোড়াটা দেখো, এই জোড়াটার এই 1 নম্বর ক্রোমোজোমটা আসছে পিতা থেকে, এই 1 নম্বর ক্রোমোজোমটা হচ্ছে মাতা থেকে। তাহলে প্রতিটা জোড়া সৃষ্টি হবে কি দিয়ে? একটা পিতা থেকে আরেকটা মাতা থেকে। দেখো, এটা পিতা থেকে, এটা মাতা থেকে। আমি এখানে লিখে দিছি বাবা মা, এখানে মা লিখি নেই, এটা মা লিখি নেই, এই যে লিখছি মা। তো একটা আসছে বাবা থেকে, একটা আসছে পিতা থেকে, এভাবে জোড়টা সৃষ্টি হয়। এবং সেম ক্রোমোজোম নাম্বার হইতে হবে, বুঝতে পারছো? এটা যদি বাবার 1 নম্বর হয়, এটাও মায়ের 1 নম্বরটা আসতে হবে। বাবার 2 নম্বরটা আসলে মায়ের 2 নম্বরটা আসতে হবে, অন্য কোনো নাম্বার চলে আসতে পারবে না। আই হোপ এতটুকু ক্লিয়ার। তার মানে বুঝতে পারছো আমাদের মেইন ফোকাস কিন্তু এটা, এই জোড়া ক্রোমোজোম। এবার একটু বিস্তারিতভাবে এই জিনিসটা দেখাবো। তার মানে তোমাদের এতটুকু বেসিক ক্লিয়ার যে জোড়া কিভাবে সৃষ্টি হয়। একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে, একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে, এভাবে বাবা মা থেকে এসে এসে একটা একটা জোড় সৃষ্টি করে। এটাকে বলা হয় ক্রোমোজোম জোড়া। তবে এটার একটা স্পেসিফিক নাম আছে, এখনই যাব। তাহলে এতটুকু তো বেসিক ক্লিয়ার যে জোড় কিভাবে সৃষ্টি হয়। একটা বাবা থেকে আসে, একটা মা থেকে আসে, ঠিক আছে? এবার এই জোড় জিনিসটাকে আমরা একটু ভালোভাবে দেখাবো, ওকে? তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য কিন্তু এত কিছু বললাম, নাহলে এগুলো আমি না বলে চলে যেতে পারতাম, ঠিক আছে? অনেকের আবার অ্যাসাইনমেন্ট আছে, চিন্তা করছি, তো অ্যাসাইনমেন্টের জন্য তো কিন্তু এগুলো লাগে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু এই বেসিকগুলো লাগে, কারণ অ্যাসাইনমেন্ট তো তুমি কপি করতে পারো না। তো কপি করলেও কিন্তু একজনের সাথে আরেকজন হুবহু কপি করলে সমস্যা। বা তোমার গ্রুপে যারা আছে, মানে তোমার টিচাররা এগুলো বেশি মূল্যায়ন করবে, মানে তোমাদের টিচারদের কাছে এটা যাবে। তোরা একজন ক্লাস টিচার থাকে না, তো ক্লাস টিচারের কাছেই তো এগুলো জমা থাকবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে কি, যে একই সেকশনে যে সকল বন্ধু বান্ধব আছো, তারা সবাই একে একটা কপি করছো। তো কপি করার কারণে স্যারা দেখবে কি রে, এরা তো সবাই দেখতেছে একে একটা কপি করছে, তখন স্যার একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে। যে কারণ ওনার কাছেই তো খাতাগুলো যাবে, তোমাদের সেকশনে যারা আছে কলেজের, ওনার কাছেই তোমার খাতাগুলো যাবে। তো সবাই যদি একরকমভাবে লিখো, মানে বন্ধুরা মিলে, তাহলে তো সমস্যা। স্যার বলবে এরা তো সবাই কপি করছে। এবং দেখবা অ্যাসাইনমেন্টে লিখে দিছে সোশ্যাল মিডিয়া এই সেই, ওখান থেকে কপি করা যাবে না। মানে কোনো গ্রুপে এভাবে অ্যাসাইনমেন্ট দেয়, তো তুমি এটা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ এটা কাজে লাগাতে পারো, তবে এটা পুরোপুরি কপি করিও না। ওটা তুমি আপনার জানতে পারো যে ও কীভাবে লিখছে, একটু ধারণা নিতে পারো। তুমি হচ্ছে ব্যাটারভাবে লিখতে পারো, এটার জন্য লিখতে পারো, ধারণা নিতে পারো, কিন্তু হুবহু ওটা ওর মতো কপি করিও না। ওর মতো কপি করলে এই খাতাগুলো কিন্তু তোমার নির্দিষ্ট কলেজের স্যারের কাছেই যাবে,
সবারটা তোমাদের সেকশনে যারা আছেন নিজেদের বান্ধবীর মধ্যে যদি তোমরা কপি করে বলে সমস্যা, অন্য কোনো দূরের থেকে করলে করো, নিজেদের মধ্যে করিও না, নিজেদের মধ্যে করলে ধরা যাবা, ঠিক আছে? তবুও মানে কপি করার সময় খেয়াল রাখবা যে তুমি যেটা দেখতেছ সেটার থেকে বেটার লেখার চেষ্টা করবা, মানে তুমি অনুমত হুবহু লিখবা না, আমি এতটুকু বুঝাতে চাচ্ছি। সো এটা হচ্ছে কথা। আচ্ছা এবার আসো, এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, এটাকে আমি একটু এভাবে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাবার, এটা হচ্ছে আমাদের মায়ের, হ্যাঁ এটা হচ্ছে তোমার বাবার, এটা হচ্ছে তোমার মায়ের। ধরো এটা তোমার পিতা, পিতা থেকে আসছে, এটা তোমার পিতার 1 নাম্বার ক্রোমোজোম, পিতা থেকে আসছে, এটা হচ্ছে তোমার মায়েরটা। এভাবেই তো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি হয়। তবে তোমরা একটা টার্ম পাবা, টার্মটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। মানে এদেরকে আমি ধরো বলতে চাচ্ছি, এই দুইটাকে আমি বলতে চাচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। তোমরা ধৈর্য ধরতে হবে, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, এদেরকে একটা টার্ম শুনবা, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া, এটা তো ভালোভাবে বুঝতেই হবে। হোমোলোগাস ক্রোমোজোম জোড়া এই টার্মটা শুনবা, কিন্তু এদেরকে আমি কেন হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলবো, কেন ক্রোমোজোম জোড়া বলবো না শুধু, কেন আবার হোমোলোগাস বলতে হচ্ছে এক্সট্রাভাবে, এই রিজনটাই আমি বলবো, ঠিক আছে? তো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া অবশ্যই একটা পিতা থেকে আসবে, তোমার ক্ষেত্রে একটা পিতা থেকে আসবে, মাতা থেকে আসবে, আর তোমার বাবার ক্ষেত্রে দাদা থেকে আসবে, দাদি থেকে আসবে, তোমার মায়ের ক্ষেত্রে নানা থেকে আসবে, নানি থেকে আসবে, পুরো বংশ বলে দিচ্ছি। তোমার ক্ষেত্রে তোমার বাবা মা থেকে আসবে, তোমার বাবার ক্ষেত্রে দাদা দাদি থেকে আসবে, তোমার মায়ের ক্ষেত্রে নানা নানি থেকে আসবে। এটা বুঝতে পারতেছো তো, মানে যার যার বাবা মা থেকে আসবে। আমার বাবারটা তো আমার দাদা দাদা থেকে আসবে, দাদি থেকে আসবে, তোমার মারটা তো তোমার নানা নানি থেকে আসবে। সো এটা বুঝতে পারতেছো? সো এটা হচ্ছে তোমার পিতার ক্ষমতা, এটা হচ্ছে তোমার মাতা ক্ষমতা, আর এটা হচ্ছে তুমি আর কি, এটা তুমি, এই জন্যটা এটাই পুরোটা মিলে তুমি। এখন এটাকে আমি হোমোলোগাস কেন বলতেছি, এটা হচ্ছে কথা। এটাকে হোমোলোগাস এই জন্যই বলতেছি, হোমো মানে কি আগে বুঝতে হবে, আর লোগাস কথাটার মানে কি বুঝতে হবে। হোমো কথাটার অর্থ হচ্ছে সমান, আর লোগাস মানে লোগোস বা লোগো, লোগো কথাটার অর্থ হচ্ছে আকৃতি। তাহলে হোমোলোগাস কেন বলছে, যে সকল জোড়াগুলো সৃষ্টি হচ্ছে তাদের আকৃতি সমান, তাদের আকৃতি সমান, দ্যাটস ওয়াইকে হোমোলোগাস বলতে হবে। তার মানে তুমি একটা নর্মাল ক্রোমোজোম জোড়াকে হোমোলোগাস কখন বলবা, যদি তাদের আকৃতি সমান হয়। তুমি দেখো তাদের আকৃতি সমান, সাইজও সমান, শুধু আকৃতি সমান এরকম না, আসলে অ্যাকচুয়ালি আমি কিছু কারণ লিখে দিচ্ছি কখন কখন হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবা। খেয়াল করো, আগে একটু আমি জাস্ট এই হোমোলোগাস কথাটা মানে কি বুঝেছি। হোমো মানে সমান, লোগাস মানে হচ্ছে আকৃতি। তার মানে এদের আকৃতি দেখো, আকৃতি মানে বুঝো তো শেপ, আর কি ইংরেজিতে বলে শেপ। মানে তোমরা জানো না ক্রোমোজোম 4 ধরনের দেখতে, বি জে এল আই। ক্রোমোজোম দেখতে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে এই ক্রোমোজোমগুলো দেখতে সেরকম, ধরে নাও এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, কারণ সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে, এটা সেন্ট্রোমিয়ার মাঝখানে, এটা সেন্ট্রোমিয়ার মাঝখানে, তাহলে ক্রোমোজোম মেটাসেন্ট্রিক। তাহলে এটা যদি মেটাসেন্ট্রিক হয়, এটাও মেটাসেন্ট্রিক হইতে হবে। তার মানে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া হইতে হলে শর্ত কি, একই আকৃতি হতে হবে। আকৃতি মানে কি বুঝাচ্ছে, ওই যে আমরা ক্রোমোজোম জানি দেখতে কি রকম, বি এল জে আই, এটা যদি বি হয় এটাও বি এর মতো হইতে হবে। মানে এটার সেন্ট্রোমিয়ার যদি মাঝখানে থাকে, এটার সেন্ট্রোমিয়ারও মাঝখানে থাকতে হবে হোমোলোগাস হইতে হলে। মানে যে কোনো ক্রোমোজোম জোড়াকে হোমোলোগাস বলতে হলে তোমার এটা আগে দেখতে হবে একই আকৃতি কিনা, পিতারটা একই আকৃতি কিনা, মাতারটা একই আকৃতি কিনা। দেখো পিতারটা ক্রোমোজোম মাঝখানে, সেন্ট্রোমিয়ার মাঝখানে, মানে মেটাসেন্ট্রিক, এটাও সেন্ট্রোমিয়ার মাঝখানে মেটাসেন্ট্রিক বলতে পারো। আচ্ছা আর কি কি দেখতে হবে ভাইয়া, একই আকার হইতে হবে, একই আকার হইতে হবে, সাইজ 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 নাম্বার ঠিক হইতে হবে। দেখো এটার সাইজ যতটুকু লম্বা আঁকছি, এটার সাইজও আমি ততটুকু লম্বা আঁকছি, তাহলে এই জিনিসটাও ফিল আপ, এই জিনিসটাও ফিল আপ। আর কি হইতে হবে ভাইয়া, আরও কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার ঠিক আছে কিনা, মানে ক্রোমোজোম নাম্বারটা মিল আছে কিনা। যেমন আমি এর আগে দেখো বলছিলাম বাবার 1 নম্বর ক্রোমোজোমটা আসবে, মায়ের 1 নম্বর ক্রোমোজোমটা আসবে। ধরে নাও এটা হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে বাবার 1 নম্বর ক্রোমোজোম, এটা হচ্ছে মায়ের 1 নম্বর ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোম নাম্বার একই হইতে হবে, ক্রোমোজোম নাম্বার একই হইতে হবে, ঠিক আছে? বাবার 1 নম্বর হলে মায়েরটাও 1 নম্বর দিতে হবে, বুঝে গেছে? আর কি কি হইতে পারে ভাইয়া,
আর কি কি দেখতে পারি আমরা? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লিখো একটি নির্দিষ্ট লোকাসে, একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী, একটি নির্দিষ্ট লোকে অবস্থানকারী একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে। একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে। এই জিনিসটা হয়তো তোমরা বুঝতেছো না, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, বাকিগুলো বোঝা গেছে, বাট এই জিনিসটা হয়তো বুঝতেছো না যে একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে। প্রথমে আসলে লোকাস মানে কি, তোমরা অনেক আবার লোকাস, তোমরা জেনেটিক্স পড়লে লোকাস কথাটার অর্থ বুঝবা, তবু আমি একটু লোকাস কথাটার অর্থ বলে দিই। ভাইয়া লোকাস, এই হোমোলোজম ক্রোমোজোম ভালোভাবে বুঝতে হবে, ক্রসিং ওভার বুঝতে হইলে, এই জন্য এটা বেসিক ক্লিয়ার করো। ক্রসিং ওভার তো কোনো ব্যাপারই না, সামান্য একটা জিনিস। লোকাস মানে হচ্ছে যে জায়গায় ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে, লোকেশন আর কি, যে জায়গায় জিন অবস্থান করে ওইটাই হচ্ছে লোকাস। অবশ্য ক্রোমোজোমের যে জায়গায় লিখবা, ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে ওইটাই হচ্ছে লোকাস। একটা জায়গায় জিন অবস্থান করবে ওইটাই লোকাস। এবং নির্দিষ্ট লোকাস বলতেছে অবস্থানকারী একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন। তোমরা জানো, আমরা জানি জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে হবে। একই বৈশিষ্ট্য বলতে ধরে নাও উচ্চতা একটা বৈশিষ্ট্য, তাহলে ক্রোমোজোমের এই জায়গা, পিতার ক্রোমোজোমের এই জায়গাটা যদি উচ্চতার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মাতার ক্রোমোজোমের এই জায়গাটাও কিন্তু উচ্চতার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এটাই বুঝাতে যাচ্ছে, মাতার এই জায়গাটাই কিন্তু উচ্চতার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। তাহলে দেখো বৈশিষ্ট্য উচ্চতা সেম হয়েছে না, একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, তাহলে বৈশিষ্ট্য সেম হয়েছে না? কি এই জায়গাটা উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে, ঠিক সেম ভাবে এই জায়গাটা উচ্চতা নিয়ন্ত্রণ করতেছে। এখন দেখো লোকাস কি সেম হয়েছে কিনা, এই লোকাসটা যে জায়গায় আছে এই লোকাসটা ঠিক সেম জায়গায় আছে। আমি এখানে কিন্তু দিই নাই, আমি এটা এখানে দেওয়াতে এটা এখানে দিচ্ছি, এটা মানে হচ্ছে লোকাস। লোকাস মানে কি, যে জায়গায় জিন অবস্থান করে, এটা হচ্ছে লোকাস, এটা হচ্ছে লোকাস। এবং দেখো নির্দিষ্ট লোকাস কিনা, মানে এইখানে লোকাস দিছি না, আমি কিন্তু এই লোকাসটা এখানে দিই নাই, ঠিক সেম জায়গায় দিছি। তার মানে একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকতে হবে। মানে এটা যদি উচ্চতার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এই জিনটাও কিন্তু উচ্চতার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এই বোনটা উচ্চতা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। এখন উচ্চতা তো কোনটা হবে সেটা পরে আসতেছি, মানে ধরো সেটা কি লম্বা হবে না খাটো হবে এটা পরে আসতেছি। এটা লম্বা হইতে পারে, খাটো হইতে পারে। ধরে নাও যে আমরা যদি এখানে পিতাটা দেখি, পিতা একটু ছেলের একটু লম্বা, হয়তো পিতাকে আমি একটু লম্বা দিই, যে পিতা হচ্ছে লম্বা, তাহলে এই উচ্চতাটা লম্বা। মাথা মেয়ের একটু খাটো হয়, তো আমি মেয়েদেরকে একটু শর্ট করে দিচ্ছি, মানে ছোট হাতের টি। এটা হচ্ছে জেনেটিক্সে পড়ছো তোমরা, যে বড় হাতের টি, ছোট হাতের টি। বড় হাতের টি মানে কি, বড় হাতের টি মানে হচ্ছে লম্বার জন্য দায়ী প্রকট জিন, আর ছোট হাতের টি মানে খাটোর জন্য দায়ী, খাটোর জন্য দায়ী প্রচ্ছন্ন জিন। বড় হাত টি দিয়ে বোঝাচ্ছে টল, বড় হাতের টি বোঝাচ্ছে লম্বা, ছোট হাতের টি বোঝাচ্ছে বাচ্চা। তো লম্বার জন্য দায়ী প্রকট জিন। প্রকট মানে বুঝো তো, প্রকট মানে হচ্ছে যে বৈশিষ্ট্যটা সহজে প্রকাশ পায় ওটা হচ্ছে প্রকট। আর প্রচ্ছন্ন মানে হচ্ছে যে বৈশিষ্ট্যটা সহজে প্রকাশ পায় না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন মানে হচ্ছে যে বৈশিষ্ট্যটা সহজে প্রকাশ পাবে না আর কি, আর যে বৈশিষ্ট্যটা সহজে প্রকাশ পায় ওটা হচ্ছে প্রকট। এই কথাটা এটাই মিনিং, এই কথাটার এটাই মিনিং। ঠিক সেম ভাবে ধরো এখানেও একটা লোকাস আছে, এটার একটা লোকাস, এটাও একটা সেম লোকাস, নির্দিষ্ট লোকাস। এটা ধরে নাও এটা হচ্ছে চুলের রঙের জন্য দায়ী জিন, চুলের রং। তো চুলের রং ধরো বাবা, যেটা বাবা চুলের রং হচ্ছে তোমার কি কালার বলবো, সাদা বলি, বাবার চুলের রং ধরো সাদা, বাবার চুলের রং ধরো কি সাদা, হ্যাঁ। আর মায়ের চুলের রং ধরো ব্ল্যাক, কালো। এবং মায়ের চুলের রং যেহেতু কালো, তাহলে আমি কালোর জন্য আমি বড় হাতের বি দিচ্ছি, আর বাবার সাদার জন্য এখানে আমি সাদা লিখে দিচ্ছি, বাবার চুলের রং সাদা,
সাদার জন্য ছোট হাতের বি দিলাম, মায়ের চুলের রং কালো, কালোর জন্য বড় হাতের বি দিলাম। দেখো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে কিনা, মানে চুলের রঙের জন্য দায়ী জিন এখানেও অবস্থান করতেছে, আবার চুলের রঙের জন্য দায়ী জিন এখানে অবস্থান করতেছে। তো একটি নির্দিষ্ট লোকাসে অবস্থান করছে, এটা যে জায়গায় এটাও সেই জায়গায়। এবং বাবারটা ধরে নাও, বাবারটা সাদা চুল, মায়েরটা কালো চুল। তো মায়ের কালো চুলটা হচ্ছে প্রকট জিন, বড় হাতের বি কেন দিছি, এই দেখো এখন যদি আমি এখানে বড় হাতের বি দিই, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কালোর জন্য দায়ী প্রকট জিন। প্রকট মানে কি, এটা সহজে প্রকাশ পায়, এটা সহজে প্রকাশ পায়, এটা মানে হচ্ছে প্রকট। আর বাবারটা ছোট হাতের বি দিছি কেন বলো তো, কারণ বাবারটা হচ্ছে সাদার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন। সাদা মানে কি, সরি প্রচ্ছন্ন মানে কি, মানে সহজে প্রকাশ পায় না। প্রচ্ছন্ন মানে কি, এটা সহজে প্রকাশ পায় না, এটাই বোঝাতে যাচ্ছে। সো এই হোমোলোগাস ক্রোমোজোমে এই জিনিসগুলো ঘটে, হোমোলোগাস ক্রোমোজোমে এইভাবেই থাকে। এই তখনই তুমি এটাকে গিয়ে হোমোলোগাস বলতে পারবা। হোমোলোগাস বলতে হলে তোমাকে একই আকৃতি থাকতে হবে, একই আকার থাকতে হবে, ক্রোমোজোম নাম্বার একই হতে হবে, একটি নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী একই বৈশিষ্ট্যকারী জিন থাকতে হবে। এই যে দেখো একই বৈশিষ্ট্য, উচ্চতা উচ্চতা, চুলের রং চুলের রং, একটা নির্দিষ্ট লোকাস, সেম 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 নির্দিষ্ট লোকাস, বুঝা গেছে? আরেকটা লিখাও, জিনের সংখ্যাও একই থাকতে হবে, জিনের সংখ্যাও একই থাকতে হবে। আর কি কি দেওয়া যায়, আচ্ছা এগুলো জানলেই চলবে। জিনের সংখ্যা একই থাকতে হবে, মানে জিনের সংখ্যা একই মানে ধরো এখানে যদি 20টা জিন থাকে, এখানেও 20টা জিন থাকবে, এরকম আর কি। আচ্ছা যাই হোক, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া থাকতে হলে এই জিনিসগুলো অবশ্যই বলতে হবে। আচ্ছা তো ভাইয়া বুঝতে পারছো যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে কি, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া মানে কি বুঝতে পারছো? যে এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে। এখন আমাকে বলো এই জিনিসটা মিউসিসের কোথায় হয়, এই জোড়া বাদে মিউসিসের কোথায়, এই জোড়া বাদে মিউসিসের কোথায় বলো তো ভাইয়া? এই যে ক্রোমোজোম জোড়া বাদে মিউসিসের কোথায়, দেখো মিউসিস ওয়ানের প্রোফেস ওয়ান ফেজে, প্রোফেস ওয়ানের জাইগোটিন উপপর্যায়ে ঘটে, জাইগোটিন উপপর্যায়ে ঘটে। এই ঘটনাটা কোথায় ঘটে বলো তো? এভাবে ক্রোমোজোম পিতা থেকে একটা, মাতা থেকে একটা কখন আসে, মিউসিস ওয়ানের প্রোফেস ওয়ান পর্যায়ের জাইগোটিন উপপর্যায়। জাইগোটিন কথাটা অর্থ হচ্ছে জাইগোস, জাইগোস মানে হচ্ছে জোড়া, কি জোড়া, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। জাইগোস কথাটার অর্থ হচ্ছে জোড়া, কি জোড়া, হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। এইভাবে ক্রোমোজোম পেয়ার হয় তখন মিউসিস ওয়ানের প্রোফেস ওয়ান উপপর্যায়ের জাইগোটিন উপপর্যায়ে। আর এইভাবে পেয়ার হওয়াকে বলা হয় সিন্যাপসিস। এই জিনিসটা কিন্তু আমি আগেও পড়াইছি। সিন্যাপসিস, সিন্যাপসিস মানে হচ্ছে জোর বাঁধার প্রক্রিয়া, সিন্যাপস মানে হচ্ছে কানেকশন, সিন্যাপস মানে হচ্ছে জাংশন, কানেকশন, মানে জোর বাঁধার এই কানেকশনকে বলা হয় সিন্যাপসিস। এটা কোথায় ঘটে? জাইগোটিন উপপর্যায়ে। এই জোরটা কি দিয়ে বাঁধে আমি একবার বলছিলাম, এই জোরটা বাঁধে সিন্যাপটোনোমাল কমপ্লেক্স দিয়ে। এখানে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিনটাকে বলা হয় সিন্যাপটোনোমাল কমপ্লেক্স, সিন্যাপটোনেমাল কমপ্লেক্স। এই সিন্যাপটোনেমাল কমপ্লেক্স প্রোটিনটাই এদেরকে এভাবে পাশাপাশি এনে জোর বাঁধায়। দেখো পাশাপাশি আসার জন্য কিন্তু কোনো একটা ফ্যাক্টর থাকে, যেমন দুইজন মানুষ কাছাকাছি আসতে হলে, মানে ভালোবাসার টানে কাছাকাছি আসতে হলে প্রেমিক প্রেমিকা, তাদের মধ্যে একটা ভালোবাসার টান থাকতে হবে। ঠিক সেমভাবে এভাবে জোর করতে হলে এভাবে মাঝখান দিয়ে একটা ফ্যাক্টর থাকবে, যেটা হচ্ছে সিন্যাপটোনোমাল কমপ্লেক্স, একটা প্রোটিন যেটা এদেরকে এভাবে কাছাকাছি এসে সিন্যাপসিস করাবে, মানে জোর বাঁধাবে। এই সব ঘটনা ঘটে কোথায়? জাইগোটিন উপপর্যায়ে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো তোমরা মিউসিসে পড়ছো। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে বলো। এখন আমি তোমাকে জাইগোটিনের পর একটা মারাত্মক উপপর্যায় যেখানেই ক্রসিং ওভারটা ঘটে সেটা দেখাবো। মানে জাইগোটিনের পর কি বলতো? প্যাকাইটিন। এই প্যাকাইটিনে মূলত ক্রসিং ওভার ঘটে। তার মানে এখন আমি তোমাকে দেখাবো এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা প্যাকাইটিনে গিয়ে কিরকম হয়ে যায়, এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা প্যাকাইটিনে গিয়ে কিরকম হয়ে যায়, এই জিনিসটাই দেখাবো। তা আমি এটা মুছে দিচ্ছি যে তোমরা আমাকে বলো এতটুকু বুঝছো কিনা, কমেন্টে বলো যে এতটুকু বুঝছো কিনা। আমি এখন দেখাচ্ছি, এখন আমি তোমাকে দেখাচ্ছি প্যাকাইটিন ফেজে, এটাই হচ্ছে মেইন ফেজ। এই প্যাকাইটিং উপপর্যায়ে কিন্তু তোমার ক্রসিং ওভারটা হয়। তো ক্রসিং ওভার হওয়ার আগে এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা কীরকম হয় সেটা দেখাবো। হোমোলোগাস ক্রোমোজোম জোড়াটা বুঝছো একটু কমেন্টে বলেন, কমেন্ট চেক করি যে এতটুকু পর্যন্ত বেসিক ক্লিয়ার কিনা।
কয়টা বাচ্চা রে? 16:24। আমি কয়টা ক্লাস শুরু করছি? আমি তো 1 ঘন্টাও তো হয়নি আমার। বুঝছো কিনা, বুঝছো কিনা? বুঝছো? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার? এইবার দেখো ভাইয়া প্যাকেটিনে কি ঘটনা ঘটে, এই এটাই থাকবে। এটা কিরকম হবে দেখো, আমি এটা এই জন্য মুছে দিই, হ্যাঁ জিনিসগুলো আমি আবার দেখাবো। এই দেখো ভাইয়া প্যাকেটিনে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে বাবার থেকে একটা ক্রোমোজোম আসছিল না। এই দেখো, এই যে বাবা থেকে একটা ক্রোমোজোম আসছিল না এভাবে, এইখানে ছিল তোমার বলতে কি উচ্চতা নিয়ন্ত্রণকারী জিন, মানে হচ্ছে বড় হাতের টি। এখানে ছিল তোমার চুলের রং কালো হওয়ার জন্য দায়ী জিন, সাদা হওয়ার জন্য দায়ী জিন, সেটা হচ্ছে ছোট হাতের বি। এটা কার বলতো ভাইয়া? এটা হচ্ছে পিতার। এটা কার? এটা হচ্ছে পিতার। এখন দেখো প্যাকেটিনে একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম। তোমরা তো জানো এখানে ক্রোমাটিড কয়টা? একটা। তোমরা জানো প্যাকেটিং উপর যে একটা ঘটনা ঘটে, এই মাঝখান বরাবর বিভাজন ঘটে উইদাউট সেন্ট্রোমিয়ার। উইদাউট সেন্ট্রোমিয়ার প্যাকেটিন পর্যায়ে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই ক্রোমাটিডের মাঝখান বরাবর বিভাজন ঘটে উইদাউট সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারকে বিভাজন করেনি। তখন বলো তো মাঝখান বরাবর যদি এভাবে বিভাজন ঘটে উইদাউট সেন্ট্রোমিয়ার, তাহলে এই জিনিসটা দুইটা পার্টে বিভক্ত হবে, এটাও দুইটা পার্টে বিভক্ত হবে। তাহলে ঘটনাটা এরকম হবে না যে এইখানে এই ঘটনাটা, এখানে কিন্তু দেখো জিনও বিভাজন হবে, মানে এখানে জিন, এখানে এখানে অ্যাকচুয়ালি ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে তো না। এখানে কি হবে মনে আছে? আমি তোমাদেরকে বলছিলাম যে এক ক্রোমাটিড 2 ক্রোমাটিড হওয়া মানে বোঝায় ডিএনএ রেপ্লিকেশন। এক ক্রোমাটিড 2 ক্রোমাটিড হওয়া মানে বোঝায় ডিএনএ রেপ্লিকেশন। তার মানে এখানে এরকম থাকবে, এটা আর থাকবে না, এটা হয়ে যাবে এরকম। দেখো এটা হয়ে যাবে এরকম, ঠিক এটাও এরকম থাকবে না, থাকবে না, এটা হয়ে যাবে এরকম। তাহলে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট হয়ে গেছে, এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এখন দেখো এই জায়গায় তো যে জিনটা ছিল ঠিক সেম জিন এই জায়গায় থাকবে, কারণ ডিএনএ রেপ্লিকেশন হয়েছে মানে কি জিনেরও সংখ্যা বাড়ছে, মানে জিনও সেম হয়েছে। তার মানে এটা যদি বড় হাতের টি হয়, এটাও কিন্তু বড় হাতের টি হবে। মাথায় রাখবা ডুপ্লিকেশন হয়েছে। তো ডুপ্লিকেশন মানে কি এই জায়গায় যে জিনটা ছিল এই জায়গায় সেম জিন থাকবে, ঠিক সেমভাবে এই জায়গায় যে জিনটা ছিল এই জায়গায় সেম জিন থাকবে। তো এটাকে আমি ছোট হাতের বি দিব, ডুপ্লিকেশন হয়েছে, ওইটা ডিএনএ রেপ্লিকেশন হয়েছে। এটা হচ্ছে কার বলো তো ভাই? এটা হচ্ছে পিতার। এখানে লিখে দিছি এটা কার? এটা হচ্ছে আমাদের পিতার আর কি, আমার পিতার লিখে দিয়ে এদিকে লিখে দিই। এটা হচ্ছে পিতার। মাতার আছে তোর ভাই, মাতারটাও সেম ভাবে করলে এরকমই হবে। দেখো আর কত হচ্ছে না, মাতারটাও সেম ভাবে করলে এরকমই হবে। একটা জানলে আরেকটা ফ্রি, একটা জানলে আরেকটা ফ্রি, একটা জানলে আরেকটা ফ্রি। তাহলে মাতারটাতেও তো ভাই এরকম থাকবে। দেখো এখানে বড় হাতের টি লিখলাম, এটা বড় হাতের টি দিই। মাথারটাতেও তো এরকম থাকবে, যে এরকম এরকম। মাথাটা কিরকম ছিল জানো তো? ছোট হাতের টি ছিল, তাহলে এটাও ছোট হাতের টি হবে। এটা ছিল তোমার বড় হাতের বি, তাহলে এটাও বড় হাতের বি হবে। এই ঘটনাটা ঘটেই তোমার প্যাকাইটিন উপপর্যায়ে। তাহলে প্যাকাইটিন উপপর্যায়ে এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট হয়। এটা হচ্ছে মাথা, লিখো এটা হচ্ছে মাথা। এক ক্রোমাটিড বিশিষ্ট ক্রোমোজোম 2 ক্রোমাটিড বিশিষ্ট হয়। তো যখন এক ক্রোমাটিড বিশিষ্ট 2 ক্রোমোজোম বিশিষ্ট হয়, তখন এই দুইটাকে বলা হয়, এই দুইটা ক্রোমাটিড, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। নিশ্চয়ই তোমরা এই সিস্টার ক্রোমাটিডটা পড়ছো, শুনছো, বা আমার চেয়ে ভালো জানো। সেটা হচ্ছে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আর যদি একই ক্রোমোজোমের না হয়ে দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড হয়, তখন এটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। দেখো এই দুইটা ভিন্ন ক্রোমোজোমের দিকে, এই দুইটা ভিন্ন ক্রোমাটিডের দিকে তাকাও। কোন দুইটা? এই দুইটা, এই দুইটা ভিন্ন ক্রোমাটিডের তাকাও, এটাকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। এই ঘটনাগুলো কোথায় হয়? এই যে লেখা দিছি, প্যাকেটিন হয়। মেন হচ্ছে প্যাকেটিন, কনজিউমার হবেই প্যাকেটিনে। এই জন্য প্যাকেটিন হইতে হলে তো এই ঘটনাগুলো লাগবে, এই ঘটনাগুলো হবে। তাহলে সিস্টার ক্রোমাটিড বুঝছো, সিস্টার ক্রোমাটিড বুঝছো, নন সিস্টার ক্রোমাটিড বুঝছো। দুইটা ভিন্ন ক্রোমোজোমের, একটা হচ্ছে পিতা একটা হচ্ছে মাতা, ভিন্ন অবশ্য। এই দুইটা ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিডটা তাদেরকে বলি আমরা নন সিস্টার ক্রোমাটিড। আর একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড। এই ঘটনাটা প্যাকাইটিনে হয়। এই ঘটনাটা কোথায় হয়? প্যাকাইটিনে। আচ্ছা এতটুকু ক্লিয়ার?
এখানে ব্যবহার করবে ভাই ক্রসিং ওভার কীভাবে, যে ভাইয়া এটা হচ্ছে পিতার, এটা হচ্ছে মাতার, এটা হচ্ছে পিতার আর এটা হচ্ছে কি মাতার, হ্যাঁ এটা হচ্ছে পিতার আর এটা হচ্ছে মাতার। এইবার দেখো ক্রসিং ওভার হবে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, দুটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার কি হবে, এই যে দেখো ক্রসিং ওভার হবে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, জিনের অংশ বিনিময় ঘটবে, জিনের অংশ বিনিময়, এটাই হচ্ছে ক্রসিং ওভার। তোমাকে যদি বলে ভাই ক্রসিং ওভার কি, এটা লিখে দিবা দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের অংশ বিনিময়কে ক্রসিং ওভার বলে। তাহলে এই জন্য আমি নন সিস্টার ক্রোমাটিডটা দেখেছি, তার মানে এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিডের মধ্যেই কিন্তু অংশ বিনিময়, জিনের অংশ বিনিময় করবে, কার, জিনের। তাহলে এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানেও জিন আছে, এখানেও জিন আছে। তো এখন কিভাবে এই দুইটার মধ্যে অংশ বিনিময় করবে, দেখো অংশ বিনিময় করতে হলে তো একটা কানেকশন লাগবে, তুমি কাউকে কোনো কিছু দিতে চাইলে তো একটা কানেকশন লাগবে, কানেকশন না থাকলে তো তুমি কাউকে কিছু দিবা না বা বিনিময় করবে না কানেকশন না থাকলে। তো এখানে তো যে জিনের অংশ বিনিময় করবে, তাহলে বি আর বি এর মধ্যে আমি এটাই করাই, এটা না করাই, এই দুইটা যে অংশ বিনিময় করবে, এখানে বড় হাতের বি আছে, এখানে ছোট হাতের বি আছে, অংশ বিনিময় করছে, অংশ বিনিময় ঘটতে হলে তো একটা ভাই কানেকশন থাকতে হবে, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কানেকশন থাকতে হবে। কানেকশনটা কীরকম হবে অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি কানেকশনটা কীভাবে রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে এটার একটা নির্দিষ্ট অংশ ভেঙে যাবে, ধরো এতটুকু অংশ ভেঙে গেছে, এটারও সেম অংশ ভেঙে যাবে, এতটুকু অংশ ভেঙে যাবে। খেয়াল করবা এই দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই হবে, এই ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিডের একটা নির্দিষ্ট অংশ ভেঙে যাবে, ঠিক একই সাইজের একটা নির্দিষ্ট অংশ এখান থেকে ভেঙে যাবে, একই সাইজের হইতে হবে, এটা যে সাইজের অংশ ভাঙছে এখানেও সেই সাইজের অংশ ভাঙবে। ভাঙাটার কাজ হচ্ছে একটা এনজাইমের নামটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তোমরা জানো ভাঙাভাঙির কাজ কার, এনজাইমের। আর যে এনজাইমটা নন সিস্টার ক্রোমাটিডে একটা নির্দিষ্ট অংশ ভাঙবে সেই এনজাইমটার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এবার ভাঙলো, এবার ভাঙার পর তো জোড়া লাগতে হবে, কারণ আমি ভাঙছি এবার একটু জোড়া লাগাবো, এই দুটারে এভাবে এই জায়গায় যে জায়গায় ভাঙবে সেই জায়গায় জোড়া লাগাবো, এই যে এই জায়গায় আমরা জোড়া লাগাবো। তো জোড়া লাগানোর কাজও কিন্তু এনজাইমে, জোড়া লাগাবো কি দিয়ে, লাইগেস এনজাইম দিয়ে। মনে রাখবা লাইগেস নাম শুনে বোঝা যায় লাগানো, লাইগেস লাগানো। সো লাইগেস এনজাইম দিয়ে আমরা কি রাখবো, জোড়া লাগাবো, এটা মনে রাখবা। ভাঙবো এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে, লাগাবো লাইগেস এনজাইম দিয়ে। তাহলে আমি ভাঙছি এতটুকু এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে, এই ভাঙা অংশটা জোড়া লাগাবো কি এনজাইম দিয়ে, লাইগেস এনজাইম দিয়ে। তাহলে চলো এবার এই ডিমটা একটু জোড়া লাগিয়ে দিই। তো জোড়াটা কিভাবে লাগবে দেখো, এটা ছোট বড় হাতের বি, এটা ছোট হাতের বি, মনে রাখবা। এই দেখো ভাঙছে, তো এই ভাঙা অংশটাই খালি আমি জোড়া লাগাবো, যে এই ভাঙা অংশটাই আমি জোড়া লাগাবো, খেয়াল করো এই ভাঙা অংশটাই জোড়া লাগাবো ভাইয়া। এই দেখো যতটুকু অংশ ভাঙছে সেই অংশটাই ভাইয়া জোড়া লাগাবো, যে এই অংশটা ভাঙছে না, এই অংশটাই জোড়া লাগাচ্ছি। দেখছো এই যে কোন অংশ ভাঙছিল, এই অংশে ভাঙছিল না, এই অংশে ভাঙছিল, এই অংশটা ভাঙিয়েছে, তাই এই অংশটাই আমি লাইগেস এনজাইম দিয়ে জোড়া লাগাইছি, এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ভাঙছি, লাইগেস এনজাইম দিয়ে জোড়া লাগাইছি। যে অংশে জোড়া লাগে সেই অংশটা দেখতে এক্স আকৃতির মতো, দেখো এই জিনিসটা দেখতে একটু অনেকটা এক্স এর মতো লাগতেছে। এই জোড়া লাগার স্থানটাকে বলা হয় কায়াসমা। তোমরা নিশ্চয় প্যাকাইটিনে পড়ছো কায়াসমা সৃষ্টি হয়। তো কায়াসমা মানে হচ্ছে এই দুইটা নন সিস্টার ক্রোমাটিড একই বরাবর স্থান বরাবর ভেঙে যায় এবং ওই স্থানটা আবার জোড়া লাগে, জোড়া লাগার স্থানটা দেখতে অনেকটা এক্সের আকৃতির মতো, এই জোড়া লাগার স্থানকে বলা হয় কায়াসমা। এই জায়গায় যে জোড়া লাগছে এই জায়গাটাকে বলা হয় কায়াসমা। এখন তুমি আমাকে বলো তো এইখানে কি জিন ছিল, এই লাল কালারের যে জিনটা এখানে কি ছিল, ছোট হাতের বি না, না বড় হাতের বি, হ্যাঁ বড় হাতের বি ছিল। আর এই কালো জিনটাতে কি ছিল বলো তো, ছোট হাতের বি। এটা মাথায় রাখবা, এগুলো তো তুমি জানোই যে লালের সাথে মানে মাথার এই জিনটা কি ব্ল্যাক, আর বাবার এই জিনটা কি হোয়াইট, হোয়াইট মানে ছোট হাতের বি। এখন এই জায়গায় অংশ বিনিময় ঘটবে কি জানো, এই বা এটা হচ্ছে মায়ের না লাল কালার, দেখো খেয়াল করে এখানে আমি লাল কালার দিছি, লাল কালারের মায়ের যে জিনটা না এটা বাবার জিনের কাছে চলে যাবে। তাহলে খেয়াল করো এটা হচ্ছে বড় হাতের বি না,
এটা এখন আপাতত মায়ের কাছে আছে না, এই বড় হাতের বিটা এই বাবার কাছে চলে যাবে। এখন বাবার যে ছোট হাতের বিটা আছে না, এই বাবার ছোট হাতের বিটা মায়ের কাছে চলে যাবে। তার মানে এখানে জিনের বিনিময় ঘটছে কিনা, বাবার জিনটা এখন মায়ের কাছে তো এখনো পাঠাই নেই, এখনো যে মাসে সে মাসে একটু পরেই পাঠাবো। বাবার জিনটা মায়ের কাছে চলে আসবে, লাল কালারে চলে আসবে, আর মায়ের জিনটা বাবার কাছে চলে আসবে। এইটাকে বলা হয় ক্রসিং ওভার বা রিকম্বিনেশন। ক্রসিং ওভার বা রিকম্বিনেশন মানে সেম, তোমার যুক্ত হওয়া বা কম্বাইন্ড হওয়া, এটাকে বোঝাচ্ছে। বাবারটা এটাকে আপাতত এটা ছোট বড় হাতের বি না, এটা বড় হাতের বি মানে মায়ের। তো দেখো এখানে বড় হাতের বি আছে, দেখো না, এটা মায়ের। তো বড় হাতের বি, বড় হাতে এটা মায়েরটা এই বাবার কালোটারে দিয়ে দিবা, আর বাবার কালোটারে মায়ের কাছে দিয়ে দিবা। এটাকে বলা হয় ক্রসিং ওভার। একটু পরে আমি এখানে দেখাচ্ছি যে ঘটনাটা কীরকম। এই দেখো ঘটনাটা কীরকম আমি দেখাচ্ছি। এই দেখো এখানে তাহলে কি হয়ে গেল বলো তো, এখানে তোমার ক্রসিং ওভার হয়ে গেল, এখানে তোমার কি হয়ে গেল, ক্রসিং ওভার হয়ে গেল। কি হয়ে গেল, ক্রসিং ওভার হয়ে গেল। মানে হচ্ছে এই কায়াসমার স্থলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই কায়াসমার জায়গায়, কায়াসমাতে এখানে কোনো কায়াসমা সৃষ্টি হয়নি, তাই এখানে আমি পাঠাচ্ছি না, খেয়াল করছো? এখানে আমি কায়াসমা সৃষ্টি করছি, করি না, এখানে জিন পাঠাবো না, বিনিময় করাবো না। এই কায়াসমার জায়গায় দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এখন জিনের বিনিময় ঘটাবো। এবং ক্রসিং ওভার শেষে কী রকম হবে, বাবার এবং মায়ের ক্রোমোজোম কীরকম হবে সেটা দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে বাবার, তাহলে বাবার এটা হচ্ছে বড় হাতের টি, এটাও কিন্তু বড় হাতের টি। হ্যাঁ, এবার খেয়াল করো, বাবার এটা কিন্তু ছোট হাতের বি, কিন্তু ভাইয়া এটা কিন্তু আর কালো হবে না, এটা হয়ে যাবে লাল, কারণ এই জায়গাটাই ক্রসিং ওভার করছে। দেখো বাবার এই জায়গায় ক্রসিং ওভার করছে। এখন বাবারটা ছিল ছোট হাতের বি, কিন্তু বড় হাতের বিটা বাবার জিনে চলে আসবে, কারণ ক্রসিং ওভার করছে। তাহলে এই জায়গায় কিন্তু আর ছোট হাতের বি থাকবে না, এটা হয়ে যাবে বড় হাতের বি। মায়ের জিনটা বাবার কাছে চলে আসছে, শুধুমাত্র যে জায়গায় লাগছে সেই জায়গায় চেঞ্জ করছি, বাকিগুলো ইনটেক্ট। দেখো তুমি এর আগে দেখো তো, বাবার কিন্তু বড় হাতের বি ছিল না, বাবার ছিল ছোট হাতের বি, কিন্তু দেখো মায়ের বিটা যে জায়গায় লাগছে সেই বিটা এখানে চলে আসছে। ঠিক সেমভাবে মায়ের ক্ষেত্রে দেখো কালো মানে পিতা, এটা হচ্ছে বাবা। হ্যাঁ, ঠিক সেমভাবে বেসিক ক্লিয়ার করো, মা তো লাল, মা হচ্ছে লাল। ঠিক সেমভাবে দেখো, বলো তো এটা কি, এটা হচ্ছে ছোট হাতের টি, লিখো। এটা কি, এটাও ছোট হাতের টি, লিখো, এগুলো ইনটেক্ট। এটা দেখো, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে দেখো, এই যে এটা দেখো ইনটেক্ট, বড় হাতের বি নাও। কিন্তু দেখো এই জায়গায় তো লাগছিল, তাই না? এই জায়গাটা একটু এক্সচেঞ্জ ঘটছে না, এই জায়গায় একটু এক্সচেঞ্জ ঘটছে না। দেখো তো এটা একটু কালো করে দিতে হবে, কারণ বাবার জিনটা চলে আসছে, তো বাবার জিনটা চলে আসছে। তাহলে এটা কি আর মায়ের ছোট হাতের বিটা বড় হাতের বিটার হবে না, বাবারটা এখানে চলে আসবে। দেখো বাবার ছোট হাতের বিটা মায়েরটাতে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে মায়ের ছোট হাতের বি। তাহলে দেখো আগের ছিল এখানে মায়ের ক্ষেত্রে ছিল আগে বড় হাতের বি, এখন কিন্তু এটা হয়ে গেছে ছোট হাতের বি। তার মানে যে জায়গায় কায়াসমা হবে, মানে যে জায়গায় কায়াসমাটা থাকবে সেই জায়গায় কিন্তু ক্রসিং ওভার ঘটবে, মানে জিনের বিনিময় ঘটবে। এটাই হচ্ছে তোমার ক্রসিং ওভার। তাহলে এখানে মোটামুটি ক্রসিং ওভার হয়ে গেছে। যে জায়গায় জোড়া লাগবে কায়াসমা সৃষ্টি হবে, সেই জায়গায় দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের অংশের বিনিময় করবে। দেখো এখানে ছোট হাতের বি ছিল, এটা এখানে চলে গেছে, এখানে বড় হাতের বি ছিল, এটা এখানে চলে গেছে। দেখো 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 এই যে বিটা এখানে চলে গেছে, এই যে বিটা এখানে চলে গেছে। মায়ের এটা পিতা লিখছি কেন, এটা মা হবে। এটাই হচ্ছে ক্রসিং ওভার, এটাই হচ্ছে ক্রসিং ওভার। এখানে করি নি কেন বলো তো, কারণ এখানে জোড়া লাগে নাই, এখানে কায়াসমা সৃষ্টি হয়নি, হয়েছে এখানেও লাগাইতাম। এটাই হচ্ছে ক্রসিং ওভার। তাহলে এখানে কি হয়ে গেল বলো তো, এইখানে একটা জিনের অংশের বিনিময় হয়ে গেছে। এই জিনের অংশের বিনিময় হওয়াকে বলা হয় ক্রসিং ওভার। তো মোটামুটি আমরা ক্রসিং ওভার কি বুঝলাম, একদম সোজা, যার যে জায়গায় লাগবে সেই জায়গায় জিনের বিনিময় ঘটবে। মায়েরটা বাপের কাছে, বাপেরটা মায়ের কাছে, এরকম যাবে। এখন তাহলে ভাই এখানে ক্রসিং ওভার হয়ে গেছে, এখন তাহলে এটা মুছে দিতে পারি, ক্রসিং ওভার হয়ে গেছে এবং ক্রসিং ওভার কারণে জিনের বিনিময় ঘটছে। এবার তোমাদেরকে আমি কিছু সৃজনশীলের কথা বলি। সৃজনশীল বলতে একটু চিন্তার বিষয় বলি একটু তোমাদেরকে।
এখানে ক্রসিং ওভার হইল, এবং ক্রসিং ওভার হওয়ার পর মিউসিস ওয়ানের পর গ্যামেট সৃষ্টি হবে, শুক্রাণু তৈরি হবে। এটা তো বাবার না, এটা ধরো তোমার দাদা দাদি বা হ্যাঁ, এখান থেকে একটা গ্যামেট তৈরি হবে। এখান থেকে কী তৈরি হবে? গ্যামেট। বা তুমি এটা যদি তোমার বাবা মা থেকে আসছে, তো এটা তোমার ক্রোমোজোম, তুমি একসময় বড় হবা। তো তুমি যখন বড় হবা তুমিও কিন্তু গ্যামেট তৈরি করবা, শুক্রাণু তৈরি করবা, তারপর ওরা তৈরি করবে ডিম্বাণু, ওইভাবে গ্যামেট তৈরি করবা। তো খেয়াল করো, এই যে গ্যামেট, এখানের মধ্যে একটা ভেরিয়েশন সৃষ্টি হয়েছে, মানে একটা বৈচিত্র্যতা দেখা গেছে, একটা বৈচিত্র্য দেখা গেছে। তোমাকে আমি বলতেছি ভালোভাবে বুঝো। আগে কিন্তু এখানে ছোট হাতের বি ছিল, ছোট হাতের বি ছিল, এখানে বড় হাতের বি ছিল, বড় হাতের বি ছিল। এটা সম্পূর্ণ মায়ের ছিল, এটা সম্পূর্ণ বাবার ছিল আগে। এখন এই জায়গাটা একটা ভ্যারিয়েশন দেখা গেছে, মানে এখানে বাবার সাথে সাথে মায়েরটাও চলে আসছে। খেয়াল করো, এই ক্রোমোজোমের কথা চিন্তা করো, এটা বাবার না, কালোগুলো বাবার না, কিন্তু ঘুরে ফিরে মায়েরটা চলে আসছে, একটা ভ্যারিয়েশন তৈরি হয়েছে। আবার এটা সম্পূর্ণ মায়ের না, কিন্তু এই জায়গায় বাবারটা চলে আসছে, একটা ভ্যারিয়েশন তৈরি হয়েছে। এটাই তো ক্রসিং ওভার। এটা হওয়ার কারণেই কিন্তু আমাদের যে সন্তানগুলা হয়, সন্তানগুলা হুবহু বাবার বৈশিষ্ট্য পায় না, হুবহু মায়ের বৈশিষ্ট্য পায় না। এরকম হলে কিন্তু অনেক সমস্যা হইতে। কীরকম সমস্যা? ছেলের চেহারা দেখতে একটু হুবহু বাবার মতো হয়ে যেত, ছেলের চেহারা দেখতে একটু হুবহু মায়ের মতো হয়ে যেত। এরকম একটা ঘটনা ঘটতে পারতো। কিন্তু দেখো, এই ক্রোমোজোমগুলো আলটিমেটলি কিন্তু এক একটা গ্যামেটে তৈরি হবে, গ্যামেট হবে এখান থেকে আস্তে আস্তে। হ্যাঁ, গ্যামেটে যাবে, ক্রোমোজোমগুলো এক একটা গ্যামেটে যাবে। তো এখন যদি ক্রসিং ওভার না ঘটতো, তাহলে তুমি চিন্তা করো, যদি এখানে ক্রসিং ওভার না ঘটতো তাহলে কি হইতো? এটা পুরোটা বাবার। তাহলে এখান থেকে তো গ্যামেট তৈরি হবে, যেগুলা বাবার গ্যামেট হবে। ওই বাবার গ্যামেটগুলো দিয়েই তো সন্তান হবে। তো সন্তানটা হুবহু বাবা থেকে পাচ্ছে না, বাবার বৈশিষ্ট্যগুলো হুবহু পাওয়া যাচ্ছে না। আবার ডিম্বাণু যেটা তৈরি হবে সেটা হুবহু মায়ের মতো যদি হয়ে যায়, তাহলে সন্তানও কিন্তু হুবহু মায়ের মতো হওয়ার একটা চান্স আছে না? তাহলে দেখো, এখানে বাবার মতো মায়ের মতো হুবহু হওয়ার একটা চান্স আছে, কিন্তু বাস্তবে এরকম ঘটনা ঘটে না। আমরা দেখি ভ্যারিয়েশন থাকে। এই ভ্যারিয়েশন থাকার কারণ হচ্ছে বাবার ক্রোমোজোমে মায়ের ক্রোমোজোম জিন চলে আসা, মায়ের ক্রোমোজোমে বাবার ক্রোমোজোম চলে আসা। এটা আসার কারণেই কিন্তু সন্তান যেটা হবে বা গ্যামেটে একটা বৈচিত্র্যতা সৃষ্টি হয়। সন্তান হুবহু 100% পিতা মাতা থেকে বৈশিষ্ট্য পাবে না, 50% পাবে। এটা দেখাবো কীভাবে 50% হয়, এটা দেখাবো। সন্তান হুবহু 100% বৈশিষ্ট্য পিতা মাতা থেকে পাবে না, তাহলে 50% বৈশিষ্ট্য পিতা মাতা থেকে পাবে, আর 50% বৈশিষ্ট্য হচ্ছে দুইটার মিশ্রণ। এটা হচ্ছে মিশ্রণ, খেয়াল করো, এটা হচ্ছে মিশ্রণ। তো 50% তারা পাবে মিশ্রণ, আর 50% পাবে পিতা মাতা থেকে। এটা হওয়ার কারণে, তাহলে দেখো ক্রসিং ওভার হওয়ার কারণে কি ঘটতেছে। দেখো ক্রসিং ওভার হওয়ার কারণে, আমি তাই তোমাকে চিন্তার জন্য বলতেছি। এখানে দুইটা ঘটনা বলবো, একটা হচ্ছে ক্রসিং ওভার হইলে কি হতো, আর একটা হচ্ছে ক্রসিং ওভার না হইলে কি হতো। দেখো এখানে এখন ক্রসিং ওভার হয়েছে, তাহলে কি হচ্ছে দেখো, ক্রসিং ওভার হলে, তাহলে এখানে ক্রসিং ওভার হয়েছে, এখান থেকে মিউসিস ওয়ানে খেয়াল করো, এখান থেকে মিউসিস ওয়ানে কি হবে বলো তো? দুইটা অপত্য সেল তৈরি হবে। এদিক দিয়ে মাঝখানে একটা বিভাজন তৈরি হবে। এই একটা ক্রোমোজোম একটা গ্যামেটে চলে যাবে, এই আরেকটা ক্রোমোজোম আরেকটা গ্যামেটে চলে যাবে। এটা হচ্ছে তোমার ক্ষেত্রে বলছি, তুমি তো ধরো এটা তুমি তোমার বাবা মা না, এটা তোমার বাবা মা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বাবা থেকে পাইছো, এটা হচ্ছে তুমি কি থেকে পাইছো, মা থেকে পাইছো, ঠিক আছে? এটা বাবা থেকে পাইছো, এটা মা থেকে পাইছো। বাবার ক্রোমোজোমটা এদিকে চলে আসবে। ধরো তুমি হচ্ছে ছেলে, সন্তানটা হচ্ছে কি ছেলে, খেয়াল করো, সন্তানটা হচ্ছে কি ছেলে। তো ছেলে হলে শুক্রাণু তৈরি হবে, তাহলে এদিকে একটা শুক্রাণু আসবে না, এবং শুক্রাণু ক্রোমোজোম সিঙ্গেল ভাবে থাকে না, এখানে তো ডাবল করে আছে। তাহলে এই এক জোড়াটা এখানে চলে আসবে, এই ক্রোমোজোমটা এখানে চলে আসবে। দেখো আমি এই ক্রোমোজোমটা এখানে আনতেছি। ক্রোমোজোমটা দেখতে কিরকম আমাকে বলো? এখানে লজিক আছে, চিন্তার বিষয় আছে। ক্রসিং ওভার হইলে কি হবে, না হইলে কি হবে? দেখো এখানে একটু লাল করে দিতে হবে না? ক্রসিং ওভার হয়েছে, এই দেখো লাল করে দিতে হবে। তাহলে আমাকে বলো তো, এখানে হচ্ছে তোমার বড় হাতের বি, এটা এই ক্রোমোজোমটা, ছোট হাতের বি, বড় হাতের টি, একটা শুক্রাণু তৈরি হয়েছে। আরেকটা শুক্রাণু তৈরি হবে না এদিক দিয়ে, কারণ মিউসিস ওয়ানে তো একটা থেকে দুইটা তৈরি হয়,
কোন শুক্রাণু কোনটা যাবে ক্রোমোজোম, এটা যাবে এই শুক্রাণুতে যাবে। এটা হচ্ছে তুমি ধরো সেলে হইলে তো শুক্রাণু হবে, এই ক্রোমোজোমটা এখানে যাবে, সিঙ্গেল ক্রোমোজোম, মনে একবার শুক্রাণু হ্যাপ্লয়েড না, সিঙ্গেল, এই ক্রোমোজোমটা এখানে বসাও। এদিক দিয়ে কালো করে দিতে হবে না, এদিক দিয়ে কালো করে দিতে হবে না, কারণ ক্রসিং ওভার হয়েছে। এই তাহলে দেখো এটা হচ্ছে বড় হাতের বি, এটা হচ্ছে ছোট হাতের বি, ক্রসিং ওভার হওয়ার কারণে ছোট হাতের বি হয়ে গেছে, এটা হচ্ছে ছোট হাতের টি, এটা হচ্ছে ছোট হাতের টি। তাহলে এখানে শুক্রাণু তৈরি হয়েছে মিওসিস 1 এর পর। মিওসিস 1 এর পর কি তৈরি হয়েছে? শুক্রাণু তৈরি হয়েছে। এখন তুমি জানো মিওসিস 1 এর পর হচ্ছে মিওসিস 2, তাহলে এইখানে ঘটবে মিওসিস 2, এইখানে ঘটবে মিওসিস 2। করো এখানে মিওসিস 2 করো। মিওসিস 2 কে আমরা আবার মাইটোসিস বলি। কেন বলি বলো তো? কারণ এখানে যতগুলো ক্রোমোজোম থাকবে এখানেও ততগুলো ক্রোমোজোম থাকবে। তাহলে দেখো এইখানে ক্রোমোজোম, এইখানে এখানে এইখানে এইখানে। এখন আমাকে বলো এটা তো একটা, তাহলে এখানে তো একটা থাকলে এখানেও একটা থাকবে, এখানে একটা থাকলে এখানেও একটা থাকবে। কিভাবে থাকবে? যদি মাঝখান দিয়ে এভাবে সেন্টোমিয়ার সহ বিভাজন ঘটে। খেয়াল করো, মাঝখান দিয়ে এভাবে সেন্টোমিয়ার সহ বিভাজন হলে এই ক্রোমোজোমটা আলাদা, এই ক্রোমোজোমটা আলাদা। তাহলে এটা এখানে গেল, এই দেখো এই জিনিসটা, শুধুমাত্র এই জিনিসটা, এই জিনিসটা এখানে গেল। এটার নাম হচ্ছে ছোট হাতের টি, এটা হচ্ছে ছোট হাতের বি। এই জিনিসটা এখানে গেল, ঠিক আছে? এটা হচ্ছে কি ছোট হাতের টি, ছোট হাতের বি, এটা বড় হাতের বি। বুঝা গেছে? এইটা ছোট হাতের টি, ছোট হাতের বি, এইটা এখানে চলে যাবে। এটা হচ্ছে ছোট হাতের টি, এটা হচ্ছে বড় হাতের বি। এগুলো শুক্রাণু থেকে তো শুক্রাণু বাড়বে না, শুক্রাণু থেকে তো শুক্রাণু বাড়বে। এটা একটা শুক্রাণু, 4টা সেল তৈরি হবে। মিওসিসের পর কয়টা সেল তৈরি? 4টা না, 4টে শুক্রাণু তৈরি হবে। 1 2 3 4। এবার এইটাকে দেখো মাঝখান দিয়ে বিভাজন করো। এটা হচ্ছে ক্রসিং ওভার হইলে কি হচ্ছে দেখাচ্ছি। মাঝখান দিয়ে বিভাজন করলে এটা আলাদা, এটা আলাদা। তাহলে এটা লিখো আগে। এখানে কি দেখো? বড় হাতের টি, এখানে ছোট হাতের বি, ঠিক আছে? এবার এটা আলাদা করো। এখানে কিন্তু এবার আমাকে একটু লাল করে দিতে হবে, কারণ ক্রসিং ওভার হয়েছে তো। এটা হবে বড় হাতের বি, এটা হবে ছোট হাতের টি। তাহলে দেখো আলটিমেটলি তুমি 4টা গ্যামেট পাচ্ছ তো, 1 2 3 4। এইবার আমাকে বলো 4টা গ্যামেটের মধ্যে ভ্যারিয়েশন দেখা গেছে কিনা। এটা হুবহু কালো, মানে পিতা, হুবহু কালো, হুবহু পিতার জিন পাইছো। এটা হুবহু লাল, মাতার পাইছো। তাহলে খেয়াল করো, এটা খেয়াল করো, এইটা আর এইটা, এই দুইটা। এটা দেখো হুবহু কালো, মানে হুবহু পিতার গ্যামেট পাই গেছো। এটা দেখো হুবহু লাল, মানে হুবহু মায়ের গ্যামেট পাই গেছো। তার মানে এটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে এটা হচ্ছে প্যাটার্নাল গ্যামেট, এটা হচ্ছে প্যাটার্নাল গ্যামেট। এটা হচ্ছে প্যাটার্নাল মানে কি রে ভাই? প্যাটার্নাল মানে মাতা পিতা। এটা পিতার গ্যামেট, এটা মাতার গ্যামেট। হুবহু পিতার গ্যামেট, মাতার গ্যামেট পাই গেছো। হুবহু পিতার বৈশিষ্ট্য, মাতার বৈশিষ্ট্য পাই গেছো। তাহলে এটা কত? 4টার মধ্যে কয়টা পাইছো? 2টা পাইছো। তাহলে এটাকে 50% বলবো না? 50% প্যাটার্নাল গ্যামেট পাইছো। এইবার দেখো এইটা দেখো, লাল কালো, ঠিক আছে? তারপর এটা দেখো কালো লাল, কালো মানে পিতা, লাল মানে মা, লাল মানে মা, কা মানে পিতা। তার মানে এখানে তুমি মাতা পিতার হুবহু পাও নাই। এই দুইটারে বলে ঠিক আছে, এই দুইটা এদিক দিয়ে লেখো, এই দুইটাকে বলা হয় রিকম্বিনেন্ট গ্যামেট, রিকম্বিনেন্ট গ্যামেট। আর এটাও কয়টা? 2টা। 4টার মধ্যে কয়টা? 2টা। তাহলে এটা হচ্ছে 50% রিকম্বিনেন্ট গ্যামেট। তার মানে 50% তুমি প্যাটার্নাল গ্যামেট পাচ্ছ ক্রসিং ওভারের কারণে, 50% তুমি রিকম্বিনেন্ট গ্যামেট পাচ্ছ। রিকম্বিনেন্ট মানে মায়ের জিনও আছে, পিতার জিনও আছে, মায়ের জিনও আছে, পিতার জিনও আছে। এই শুক্রাণুর সাথে যখন একটা ডিম্বাণু ক্রস হবে, তখন কিন্তু এই শুক্রাণুটা থাকার কারণে তুমি কিন্তু হুবহু পিতারও বৈশিষ্ট্য পাচ্ছ না, হুবহু মাতার বৈশিষ্ট্য পাচ্ছ না। তার মানে হুবহু পিতার বৈশিষ্ট্য, মাতার বৈশিষ্ট্য পাওয়ার সম্ভাবনা প্যাটার্নাল গ্যামেট 50%। এটা হচ্ছে হুবহু পিতার বৈশিষ্ট্য, মাতার বৈশিষ্ট্য পাওয়ার সম্ভাবনা 50%।
আর পিতা এবং মাতার দুটার মিশ্রণ পাওয়ার সম্ভাবনা 50%। এইটা যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি হুবহু মায়া এবং ভাইয়ের মতো বাবার বৈশিষ্ট্য পাবা না। আর তুমি যদি এটা পেয়ে যাও তাহলে হুবহু মা এবং ভাইয়ের বৈশিষ্ট্য পেয়ে যাবা। এই জন্য দেখবা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হুবহু পিতার বৈশিষ্ট্য পাই না, হুবহু মাতার বৈশিষ্ট্য পাই না বেশিরভাগ ক্ষেত্রে। এটা কেন হয়েছে? এই ক্রসিং ওভারের কারণে হয়েছে। এই ক্রসিং ওভারের কারণেই কিন্তু তুমি রিকম্বিনেন্ট গ্যামেটের কারণেই কিন্তু মা এবং বাবার মিশ্রণের গ্যামেটের মিশ্রণের কারণে কিন্তু আমরা 100% পিতার পাচ্ছি না, 100% মাতার পাচ্ছি না। তুমি দেখো 50% পিতা এবং মাতার দুইটাই পাইছি, আর 50% দোনোটার মিশ্রণ পাইছি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে পিতা মাতার মিশ্রণ হয়, এই যে পিতা মাতার মিশ্রণ, এটা ক্রসিং ওভার হওয়ার কারণে হয়েছে। তার মানে আমরা জানি ক্রসিং ওভারের কারণে বৈচিত্র্যতা সৃষ্টি হয়। তুমি হুবহু পিতা এবং মায়ের মতো হবে না তো, তুমি মা এবং পিতার সংমিশ্রণে হবা। বিকজ অফ দ্যাট রিকম্বিনেন্ট গ্যামেট আবার হওয়ারও চান্স আছে, হুবহু বাবা মায়ের মতো হওয়ারও চান্স আছে। এটা হচ্ছে প্যাটার্নাল গ্যামেট 50%, 50-50, দোনোটা 50-50। এই ক্রসিং ওভারের কারণে ভাই তোমার মধ্যে এই বৈচিত্র্যতা দেখা যায়, এইটার কারণে। এখন তোমাকে যদি বলি ভাইয়া ক্রসিং ওভার না হইলে কি তো, একদম সোজা এভাবে জিনের এক্সচেঞ্জ করতো না। খেয়াল করো, এই লালটা বাদ দাও, এটারে কালোই করো, এটার কালোটা বাদ দাও, এটারে লালই করো। মানে ক্রসিং ওভার হয় নাই মানে কি জিনের বিনিময় ঘটে নাই। জিনের বিনিময় না ঘটলে এটা ছোট হাতের বি থাকলে এটা বড় হাতের বি হবে না, মানে অংশের বিনিময় ঘটে নাই, তাহলে এটা ছোট হাতের বি থাকতো, এটা 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 বড় হাতের বি থাকলে এটাও বড় হাতের বি হইতো। মানে জিনের বিনিময় হয় নাই। ক্রসিং ওভার না হওয়া মানে কি জিনের বিনিময় হয় নাই, মাতার গ্যামেট মাতার মতো, পিতার গ্যামেট পিতার মতো। এবার এটা এখানে দিয়ে দাও, মানে এভাবে চেঞ্জ করো, এখানে কোনো চেঞ্জই হয় নাই, এটা হয়ে যাবে ছোট হাতের বি। এটাও চেঞ্জ করো, এখানে কোনো চেঞ্জই হয় নাই, ক্রসিং ওভারই হয় নাই মানে কি চেঞ্জই হয় নাই, তাহলে এটা হয়ে যাবে বড় হাতের বি, এটা হয়ে যাবে বড় হাতের বি। এবার দেখো এখানে লাল অংশটা বাদ দাও, ছোট করে দাও, এটা হবে ছোট হাতের বি। এখানেও কালো অংশটা বাদ দাও, কারণ ক্রসিং ওভার হয় নাই যে, তাহলে এটা হয়ে যাবে বড় হাতের বি। এখন তুমি বলো তো আমাকে ভাইয়া এইখানে হুবহু লাল হুবহু কালো পাচ্ছ, হুবহু লাল হুবহু কালো পাচ্ছ, তাহলে প্যাটার্নাল গ্যামেট কত পার্সেন্ট? 100%। প্যাটার্নাল গ্যামেট কত পার্সেন্ট? 100%। তার মানে ক্রসিং ওভার যদি না হইতো সব সময় তুমি পিতা মাতার বৈশিষ্ট্য হুবহু কপি ধারণ করতো, কপি। এরকম হলে কিন্তু কোনো বৈচিত্র্যতাই দেখা যেত না। এরকম হলে পৃথিবীতে অনেক সমস্যা দেখা দিত, চেহারার মধ্যে একটা মিল হয়ে যেত, বাবা সন্তান কোনটা এভাবে পৃথক করা যেত না, মা সন্তান কোনটা এটা পৃথক করা যেত না। 100% তুমি প্যাটার্নাল গ্যামেট পাচ্ছ যদি ক্রসিং ওভার না হয়। দেখো কেমনে বুঝছি, হুবহু লাল হুবহু কালো, হুবহু কালো মানে পিতা বাবা, হুবহু লাল মানে মাতা, তুমি 100% প্যাটার্নাল গ্যামেট পেয়ে যাচ্ছ, 100%। আর তুমি হুবহু পিতা মাতার মতো হবাই ক্রসিং ওভার না হইলে। তাহলে বৈচিত্র্য দেখা দিবে? বৈচিত্র্য হবে না। তো পৃথিবীতে বৈচিত্র্যময় মানুষ দেখা দিতে হলে ক্রসিং ওভার করতে হবে। ক্রসিং ওভার না হইলে 100% প্যাটার্নাল গ্যামেট পাইতা, কোনো রিকম্বিনেন্ট গ্যামেট পাচ্ছ না। দেখো লাল লাল কালো কালো, সব পুরাটা মাতা পুরাটা পিতা, পিতা মাতার সংমিশ্রণ নাই। তাহলে বৈচিত্র্যতা সৃষ্টির জন্য ক্রসিং ওভার জরুরি কিনা? অবশ্যই জরুরি। যদি ক্রসিং ওভার না হইতো 100% প্যাটার্নাল গ্যামেট হইতো, 100% প্যাটার্ন গ্যামেট আমি সবসময় পিতা এবং মাতার বৈশিষ্ট্য ধারণ করতাম, হুবহু কপি ধারণ করতাম। এরকম হলে আমার মধ্যে কোনো বৈচিত্র্যতার সৃষ্টি হইতো না। সো এই জন্য ক্রসিং ওভারের জন্য জরুরি। সো তোমরা আমাকে কমেন্টে বলো, এবার বুঝতে পারছো ক্রসিং ওভার হলে কেন বৈচিত্র্যতার সৃষ্টি হয়, আর ক্রসিং ওভার না হলে কেন বৈচিত্র্যতার সৃষ্টি হয় না? বিকজ তুমি প্যাটার্নাল গ্যামেট পেয়ে যাবা 100% ক্রসিং ওভার না হলে। মানে হুবহু লাল মাতা হুবহু কালো পিতা, কারণ এক্সচেঞ্জ হয় নাই তো, এক্সচেঞ্জ না হইলে তো এটা কালোই হবে, এটা লালই হবে পুরাটা হুবহু। সো গ্যামেটও লাল হবে হুবহু কালো হবে, মানে প্যাটার্নাল গ্যামেট 100% হবে। এই জন্যই ক্রসিং ওভার না হলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তো আমার মনে হয় যারা অ্যাসাইনমেন্ট করবা, আমি তো অ্যাসাইনমেন্টের জন্য এই ক্লাসটা করি না, অনেকে আবার বিভ্রান্ত দেওয়া বা ক্রসিং ওভার পড়াচ্ছি, কারণ এটা যদি অ্যাসাইনমেন্টের জন্য হয়তো আমি কিন্তু উপরে অ্যাসাইনমেন্ট লিখে দিতাম, ক্রসিং ওভারের পাশাপাশি অ্যাসাইনমেন্ট লিখে দিতাম। কিন্তু হ্যাঁ, এটা তোমার অ্যাসাইনমেন্টের জন্য জরুরি, কারণ অ্যাসাইনমেন্টে যা যা করা দরকার তা বুঝতে হলে তোমাকে এই জিনিসগুলোই বুঝতে হবে। দেখবে অ্যাসাইনমেন্টে বলছে ক্রসিং ওভার হলে কী হতো, না হলে কী হতো।
তো হলে না হলে 100% প্যাটার্নাল গ্যামেট পাইতা, হুবহু পিতা মাতারটা ক্যারি করতে, এরকম আর কি। তো যাই হোক, এখানে অ্যাসাইনমেন্ট করার জন্য বেসিক জিনিস দেওয়া হয়েছে একদম শুরু থেকে। এই ক্লাসটা যারা করবে তাদের জন্য অ্যাসাইনমেন্টটা সোজা হবে। আর অ্যাসাইনমেন্টের জন্য আমি যদি এই লেকচারটা বুঝো, তো অ্যাসাইনমেন্ট আমি একদম 10 মিনিটের ভিতরে করে দিতে পারবো, কারণ এই লেকচারের সাথে অ্যাসাইনমেন্টের সম্পর্ক আছে। এখন আমি অ্যাসাইনমেন্টটা নিচ্ছি না, কারণ আমি দেখলাম যে বিভিন্ন গ্রুপে নিচ্ছে যে অ্যাসাইনমেন্ট, অনেকেই সলভ করে দিচ্ছে। এখন তোমরা অনেকেই ক্লাস করতেছো বিভিন্ন গ্রুপে, কিন্তু অ্যাসাইনমেন্টের নিয়ে ক্লাস করতে যারা 21, এটা আসলে আমি 22 এর উদ্দেশ্যে নিচ্ছি এই ক্লাসটা, 22 এর উদ্দেশ্যে নিচ্ছি। যে 21 যারা আছো তারা বিভিন্ন গ্রুপে কিন্তু অ্যাসাইনমেন্ট করাচ্ছে ভাইয়েরা, স্যারেরা। তো তোমরা অনেকে ওখান থেকে ক্লাস করতেছো। সো ওখানে যে একটা জায়গা থেকেই ক্লাস করা, এত বিভিন্ন জায়গায় ক্লাস করার দরকার নেই। এত বিভিন্ন জায়গায় অ্যাসাইনমেন্টের জন্য তো তুমি একটা ওয়ে দেখলেই হয়েছে। আর অ্যাসাইনমেন্ট তো তুমি কোনো ছাত্র তোমার লিখে দিচ্ছে না, তোমার তো বলে তোমার জাস্ট দেখাই দিচ্ছে যে তুমি কীভাবে লিখবা। লিখে কেন দিবে? তুমি তো কপি করলে সমস্যা, কপি করলে সমস্যা। অনেকে আবার মনে করে ব্যাগ কপি করলে সমস্যা না, আরে বেকুব, কপি করলে সমস্যা আছে। এবং এটা মারাত্মক সমস্যা হবে কি জন্য? সোশ্যাল মিডিয়াতে অ্যাসাইনমেন্ট এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এখান থেকে সবাই কপি করতেছে। সবারটা যখন কপি হবে, ওই অ্যাসাইনমেন্টে লেখা আছে অতি উত্তম, মধ্যম, মোটামুটি ভালো, এরকম কিছু মার্কস আছে। ওই তোমারে অতি উত্তম না দিয়ে দিবে মধ্যম, বা স্যারে যদি একটু বেশি মানে হার্ড টাইপসের হয় তাহলে তোমারে দিবে মোটামুটি মার্কস। দেখবা ঠিক আছে, অতি উত্তম হইলে 12, মধ্যম হইলে 9 মনে হয়, তো তুমি পাবা 12তে 9। তো এগুলো তো ফ্যাক্টর, যেটা অ্যাসাইনমেন্টে নাম্বার যোগ হবে সেগুলো ফ্যাক্টর। তাহলে তুমি কপি করলে কিন্তু নাম্বার কাটা যাবে, এটা স্বাভাবিক। তখন অতি উত্তম দিবে না তোমাকে, তখন মধ্যম অথবা মোটামুটি ভালো দিবে। সো নাম্বার কাটবে, এটা শিওর থাকো। সো কপি করবো না, কপি করার দরকার নেই, তো তুমি নিজের থেকেই লিখতে পারবা। অ্যাসাইনমেন্টের বি তো একদম সেম, রাউন্ড 1 রাউন্ড 2 বৈশিষ্ট্যগুলো লিখবা, রাউন্ড 3 রাউন্ড 4 বৈশিষ্ট্যগুলো লিখবা। এটা আমার বলতেছে এই ভিডিওটা কিন্তু, এই লাইভটাই কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য না। এটা এটা হ্যাঁ, এটা করলে তোমার অ্যাসাইনমেন্টের বেসিক ক্লিয়ার হবে, তুমি অ্যাসাইনমেন্টটা করতে পারবা। এই লাইভটা করলে তুমি অ্যাসাইনমেন্ট করতে পারবা, কারণ এই লাইভে বেসিক ধারণা দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট করতে হলে তো কিছু বেসিক ধারণা থাকতে হবে, এই বেসিক ধারণাটা তুমি নিতে পারো, নিয়ে তারপর অ্যাসাইনমেন্ট করতে পারো, ঠিক আছে? তো এই ভিডিওটা অ্যাসাইনমেন্টের জন্য না, এটা জাস্ট ক্রসিং ওভারের জন্য একটা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আমি 22 ব্যাচের জন্য। কারণ অনেকের 22 ব্যাচে কিন্তু ক্রসিং ওভার নাই, বাট আমি চাই যে তোমরা যে চ্যাপ্টারটাই দেওয়া না কেন ওই চ্যাপ্টারটা পুরোপুরি পড়ো, অর্ধেক পড়িও না। চ্যাপ্টার অর্ধেক পড়া কখনোই ভালো দেখায় না। এই জন্য আমি চিন্তা করছি শর্ট সিলেবাসে যেগুলো নেই সেগুলো আমি করাই দিব, ঠিক আছে? তো তোমরা আমাকে বলো বুঝছো কি না, তো আমি মুছে দিচ্ছি। তো বইয়ে দেখবা ক্রসিং ওভারের কিছু গুরুত্ব আছে। তো ক্রসিং ওভারের গুরুত্ব মানে বুঝতেছ যে ক্রসিং ওভার হইলে কি হয়, না হইলে কি হয়, এসব আবি যাবি। তো আমি একটু লিখে দিতে পারি, তোমরা আমাকে বলো তো যে বুঝছো কি না এটা ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভারের গুরুত্বটা মনে রাখতে পারো এভাবে, যে বা পাগল দিয়ে, যে বা পাগল দিয়ে, এখানে যে দিয়ে জেনেটিক পরিবর্তন। তোমরা জানো যে ক্রসিং ওভারের 2টা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে জিনের পরিবর্তন করছে, জিনের বিনিময় করছে। তো জিনের বিনিময় ঘটা মানে কি রে? জেনেটিক পরিবর্তন, মানে জিনগত পরিবর্তন হয়, ক্রোমোজোমে জিনগত পরিবর্তন হয়, সেটা তো বুঝতেই পারতেছ, ঠিক আছে? আচ্ছা, তারপর ব দিয়ে কি রে? ব দিয়ে হচ্ছে বৈশিষ্ট্য পরিবর্তন। বৈশিষ্ট্য, এটা তো বুঝতেই পারতেছ, বৈশিষ্ট্যের মধ্যেও একটা পরিবর্তন দেখা গেছে। পিতার বৈশিষ্ট্যটা মাতার কাছে যাচ্ছে, মাতার বৈশিষ্ট্যটা পিতার কাছে যাচ্ছে, তাহলে একটা বৈশিষ্ট্যেরও পরিবর্তন করতেছে। আবার ব দিয়ে বোঝাচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। এই যে এটাই তো মেইন, ক্রসিং ওভারের উদ্দেশ্যই তো বৈচিত্র্যতা সৃষ্টি করা। নাহলে তো ফলাফাইন বাবার মতো হয়ে যাবে, মায়ের মতো হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, বাবাকে মাকে চেনা যাবে না, বাবাকে সন্তানকে চেনা যাবে না, মাকে সন্তানকে চেনা যাবে না। সো বৈচিত্র্যতা তো এটা দরকার। কেন হয় সেটা তো বুঝছো, ক্রসিং ওভারের জিন বিনিময়। আচ্ছা, প দিয়ে বুঝতে পারো প্রকরণ সৃষ্টি। এবার তোমরা আমাকে হয়তো বলবা প্রকরণ কি। আচ্ছা, প্রকরণটা আমি বলতেছি। প দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে পারো, প্রজনন বিদ্যা। এগুলো এমসিকিউ তো আসতে পারে। আচ্ছা ভাই, প্রকরণ মানে বুঝো, এটা কিন্তু তোমরা রিসেন্টলি অনেক সময় পড়ছো। এই যে ভাইরাসের ক্ষেত্রে দেখছো, নোবেল করোনা ভাইরাসের প্রকরণ দেখা দিচ্ছে অনেকগুলো থাকে। মানে প্রকরণ মানে নোবেল করোনা ভাইরাসের বিভিন্ন স্ট্রেইন দেখা দিচ্ছে, কারণ ভাইরাস খুব তাড়াতাড়ি মিউটেশনের মাধ্যমে তাদের প্রকরণ সৃষ্টি করে। হ্যাঁ, প্রকরণ মানে হচ্ছে যে একই লিখতে পারো, একই প্রজাতির মধ্যে। প্রকরণ মানে কি? প্রকরণ মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে। যেমন আমি যদি একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন প্রকরণ থাকতে পারে।
কিন্তু ব্যাকটেরিয়া একটা প্রজাতি, একটা নির্দিষ্ট প্রজাতি থাকতে পারে, ওই নির্দিষ্ট প্রজাতির আন্ডারে আবার কিছু পার্থক্য দেখা দিতে পারে। সো একই প্রজাতির মধ্যে, মানে প্রজাতি একই সেম, একই প্রজাতির মধ্যে সৃষ্ট পার্থক্যকারী ও বৈশিষ্ট্যের পরিবর্তনকেই মূলত প্রকরণ বলে। মানে একই প্রজাতির মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্ট্রেইন থাকে। ব্যাকটেরিয়া একটা স্ট্রেইন, ধরো ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে মধ্যে আবার বিভিন্ন, এটা সেম প্রজাতি, ব্যাসিলাস মানে একটা প্রজাতি, ব্যাসিলাস সাবটাইলিস এরকম একটা প্রজাতি, এরকম প্রজাতির বিভিন্ন প্রকরণ থাকতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে কথা। একই প্রজাতির মধ্যে সৃষ্ট পার্থক্যের বৈশিষ্ট্যের মধ্যে কিছু পার্থক্য থাকে, হুবহু একই প্রজাতি সেম হয় না। আচ্ছা, গ দিয়ে মানে গবেষণা করে আর কি। এই ক্রসিং ওভারের তো গবেষণার একটা মূল স্কোপ, এই ক্রসিং ওভারটা গবেষণার একটা মূল স্কোপ। তুমি জানো আজকাল যে আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে শাখাটা আসছে, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাখার একটা মেইন পয়েন্ট হচ্ছে এই ক্রসিং ওভার। ঠিক আছে, এবং এটা গবেষণার কাজে আমরা এই ক্রসিং ওভারটা ইউজ করে মানে এই স্টাডিটা করে থাকি। গবেষণার ক্ষেত্রে বুঝতেই পারতেছ, গবেষণার ক্ষেত্রে এটা ইউজ হয়। সো এভাবে ক্রসিং ওভারের গুরুত্ব মনে রাখতে পারবা। তো এটা আমি জাস্ট বলে দিলাম। তো আশা করি তোমরা ক্রসিং ওভার বুঝছো। তো তোমরা আমাকে একটু কমেন্টে বলো যে ক্রসিং ওভার শুধু বুঝা না, বেসিক সহ বুঝছো কিনা, লজিক দিয়ে বুঝছো কিনা। এক হচ্ছে ক্রসিং ওভার হইলে কি হয়, একটা হচ্ছে ক্রসিং ওভার না হইলে কি হয়। ক্রসিং ওভার হইলে তোমার গ্যামেটের মধ্যে বৈচিত্র্যতা সৃষ্টি হবে, মানে গ্যামেটে 50% গ্যামেট হুবহু বাবা মার হবে, আর 50% গ্যামেট বাবা এবং মায়ের দুইটারই থাকবে ক্রসিং ওভারের কারণে। তাহলে বাবা এবং মায়ের দুইটা মিশ্রণ থাকার কারণে তোমার মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হবে তুমি যখন হবা, গ্যামেটে যখন মিলন করবে। আর ক্রসিং ওভার না হলে 100%ই হবে বাবা মার গ্যামেটগুলো 100% হবে বাবার বৈশিষ্ট্য, 100% হবে মায়ের বৈশিষ্ট্য। তখন তুমিও তো বাবার মার হয়ে যাচ্ছ 100%। তো এরকম হলে তো হুবহু তুমি বাবার বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছ, হুবহু মায়ের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাচ্ছ। তাহলে তোমার মধ্যে আর পার্থক্যটা কোথায়? ঠিক আছে, সো কোনো বৈচিত্র্যতা সৃষ্টি হবে না। সেই জন্য ক্রসিং ওভার হওয়াটা জরুরি। তো তোমরা আমাকে কমেন্টে বলে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। আমি সবার কমেন্ট চেক করি, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো। প্রশ্ন থাকলে কমেন্টে করে, আমি তোমাদেরকে এক একটা করে আনসার দিয়ে লাইভটা শেষ করতেছি। বুঝেছি ভাইয়া, জান পুষ্প বলতেছো, বুঝেছি ভাইয়া। বাকিটা একটু কমেন্ট করো ভাইয়া। অনেক শিক্ষক বলেন যে ক্রসিং ওভার শুরু হয় প্যাকাইটিনে, কিন্তু ক্রসিং ওভার ঘটে বলে ডায়াগনোসিসে। এই কথা সত্য কি? পরীক্ষায় যদি আসে ক্রসিং ওভার কোথায় শুরু হয়, আনসার দিবা প্যাকাইটিনে, প্যাকাইটিন, এটাই আনসার। বুঝছি বেসিক সর, ওকে, আনসার প্যাকাইটিনই হবে। হ্যাঁ, শুরু হয় মানে স্টার্টিংটা প্যাকাইটিনে হয়, মানে এটা তো কন্টিনিউয়াসলি থাকে। ডায়াকাইনিসিসও কন্টিনিউয়াসলি, ইভেন কি মেটাফেজ 1-এও কন্টিনিউয়াসলি থাকে, অ্যানাফেজ 1-এ গিয়ে শেষ হয়ে যায়। প্রান্তীয় গরম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ক্রসিং ওভার করে আর কি। প্রান্তীয় গরম যখন শেষ হয়ে যায়, ক্রসিং ওভারও পুরোপুরি শেষ হয়ে যায়। জাইগোট উপপর্যায় বুঝি নাই, জাইগোটিন উপপর্যায় বুঝো নাই তুমি নিশ্চয়ই। মিউসিস 1-2 পড়ো নাই। মিউসিস 1-এ 4টা ফেজ আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ 1-এ 5টা উপপর্যায় আছে। কি বলতো? ল্যাকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনিসিস, মানে ওই জাইগোটিন উপপর্যায়। এটা বাইভ্যালেন্টটা বলেনি একটু। ও বাইভ্যালেন্ট, আচ্ছা বাইভ্যালেন্ট মানে কি রে? ওই প্রশ্নের আনসার তো আমি তোমার অনেকে মেসেজে দিয়ে দিচ্ছি। বাইভ্যালেন্ট মানে হচ্ছে এই যে হোমোলোগাস ক্রোমোজোম যারা সৃষ্টি হচ্ছে না, একটা পিতা আর একটা মাতা, এই পিতা মাতার হোমোলোগাস ক্রোমোজোমকে বলা হয় একটা বাইভ্যালেন্ট। তাহলে মনে রাখবা, বাইভ্যালেন্ট যদি একটা হয়, ক্রোমোজোম 2টা। কারণ খেয়াল করো, এটা হচ্ছে বাইভ্যালেন্ট কয়টা? একটা হচ্ছে পিতা আর একটা হচ্ছে মাতা। তাহলে ক্রোমোজোম কিন্তু 2টা, হোমোলোগাস ক্রোমোজোম কিন্তু 2টা, কিন্তু বাইভ্যালেন্ট কয়টা? একটা। তোমাকে যদি বলে বাইভ্যালেন্ট 8টা, তাহলে ক্রোমোজোম কয়টা? 8 দুগুণা 16টা। বাইভ্যালেন্ট যদি বলে 8টা, তাহলে ক্রোমোজোম কয়টা? 8 দুগুণা 16টা। তাহলে একটা বাইভ্যালেন্ট মানে 2টা ক্রোমোজোম। ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম দ্বারা। এবার কথা হচ্ছে, সেটা হচ্ছে যে পুরুষের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম কয়টা? এটা দিয়ে লাইভটা শেষ করতেছি যে পুরুষের মধ্যে হোমোলোগাস, আচ্ছা আমি তোমাদেরকে এই প্রশ্নটা পোস্টে দিব। সেটা হচ্ছে পুরুষের মধ্যে, পুরুষ আরেকটা হচ্ছে মহিলা, পুরুষের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কয়টা?
আর মহিলার ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কয়টা? মহিলার ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কয়টা? এটা আমি একটা পোস্ট দিব, ওখানে তোমরা আনসার করতে পারবা। তাও আমি একটু বলে দিই, সেটা হচ্ছে পুরুষের মধ্যে প্রতি কোষে 23 জোড়া। তোমরা জানো যে আমাদের মানুষের ক্ষেত্রে প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এখন তার মানে কি ভাইয়া 23 জোড়া ক্রোমোজোম থাকা মানে কি 23 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম? না, আমি বলছিলাম যে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া হইতে হলে একই আকার হইতে হবে, একই আকৃতি হইতে হবে। এখন খেয়াল করো, পুরুষের হচ্ছে 22 জোড়া অটোজোম, 22 জোড়া অটোজোম, এবং মহিলারও থাকে 22 জোড়া অটোজোম। এটা তো তোমরা জানো ভাই। অটোজোম মানে হচ্ছে যেগুলা জনকার অংশগ্রহণ করে না। তো 22 জোড়া অটোজোম থাকে। পুরুষের ক্ষেত্রে 22 জোড়া অটোজোম সেম, মহিলার ক্ষেত্রেও 22 জোড়া অটোজোম সেম। তো মনে রাখবা, ক্রোমোজোম জোড়া যদি সেম হয় তাদেরকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। তাহলে মোটামুটি একটা শেয়ার হইলাম, পুরুষে 22 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম জোড়া থাকে, মহিলাতেও 22 জোড়া হোমোলোগাস ক্রোমোজোম থাকে। তাহলে এক জোড়া যে সেক্স ক্রোমোজোম আছে এগুলো কই যাবে? তোমরা জানো পুরুষের যে এক জোড়া সেক্স ক্রোমোজোম এগুলো হচ্ছে XY, আর মহিলার এক জোড়া সেক্স ক্রোমোজোম হচ্ছে XX। তাহলে ভাইয়া এটাকে আমি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবো? এটাকে আমি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবো? আনসার হচ্ছে এটাকে বলতে পারবা, কিন্তু এটাকে বলতে পারবা না। কারণ হচ্ছে Y ক্রোমোজোম সাইজের ছোট। আমি একটু দেখাই Y ক্রোমোজোমটা। Y ক্রোমোজোম দেখতে হচ্ছে এরকম, একদম বাইটটা, আর X ক্রোমোজোম হচ্ছে লম্বা। তাহলে দেখো, আমি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া একটা ডেফিনেশন দিয়েছিলাম, একই আকার এবং আকৃতি হইতে হবে। একই আকার আকৃতি হয়েছে, দেখো তো, X বড় Y ছোট। দ্যাটস ওয়াই পুরুষের এই সেক্স ক্রোমোজোমকে তুমি হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বলতে পারবে না। তাহলে পুরুষের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া কয়টা? 22টা। আর মেয়েদের XX, দুটোটা XX মানে হচ্ছে এই দেখো, এটার সাইজ যেরকম, এটার সাইজ যেরকম, এটার সাইজও সেরকম। তাহলে মহিলাদের তো অলরেডি 22 জোড়া আছে, তার মধ্যে আবার এক জোড়া যোগ হয়েছে। সো মহিলাদের হোমোলোগাস ক্রোমোজোম জোড়া হচ্ছে 23টা। ঠিক আছে, এগুলো সাধারণত পরীক্ষায় দেয় না, কিন্তু এগুলো লজিক্যাল প্রশ্ন, এগুলো হচ্ছে লজিক্যাল প্রশ্ন। তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।